Okay, now if you look at this class, এই ক্লাসটা আসলে কি? What is this class? Stack class, okay? And to push pop the data, we need a storage inside the stack, so we are using a integer array. Okay? So name of the array is vals. So we push to the vals, the values, and we pop it. So to represent the current index, we need the top. Now this is the zero parameter constructor. Make sense? So we are assigning the top as -1. That means the stack is empty. And as the default size, we are allocating memory for 10 elements to the vals. Now, when you declare an object, you instantiate it. How? Using the new. So you say Asif equal to new employee, right? Or C1 equal to new complex number. So when you see the new keyword, you know you are allocating memory dynamically for the instance. Okay? So in Java, array also is a class. Okay? So if it is a one-dimensional array of integer, that's a class. If it is a two-dimensional array of string, that's a class. Okay? If it's a three-dimensional array of some other type, that's a class. Okay? So every different type of array you declare, that becomes a class. Okay? So the array name is the object. So vals is the object, array object. So you have to instantiate. So default constructor of stack, okay, allocate memory for 10 integers because vals is an integer array, and top pointer is -1. Now parameterized constructor receive the size. So default is 10, but I can actually make the stack of any size by using parameterized constructor. এইটুকু আমরা বুঝতে পেরেছি? Yes or no? কথা বলেন। কোন জায়গায় বোঝেন নাই বলেন? কনস্ট্রাক্টর বোঝেন? কনস্ট্রাক্টর আপনি ক্লাসগুলো করেছেন রেগুলার? না আসলেন ভিডিও দেখে এসেছেন? তাহলে তো হবে না। আপনি যে ক্লাস না আসলে ভিডিও দেখে আসতে হবে। কারণ ভিডিও দেওয়া হচ্ছে কেন? আপনার রিভিউ এবং ক্লাস মিস করলে যাতে আপনি আপ টু ডেট থাকেন। আচ্ছা, কনস্ট্রাক্টরের ক্লাস করেছেন কারা কারা? একটু হাত তোলেন। হ্যাঁ, ওকে, তাহলে কনস্ট্রাক্টর তো বোঝেন। তাহলে এইটা হচ্ছে আমার একটা স্ট্যাকের কনস্ট্রাক্টরের কাজ কি? এলিমেন্টগুলো পুশ পপ করার জন্য মেমোরি তৈরি করা, আর স্ট্যাকের একটা পয়েন্টার লাগে যে আমার স্ট্যাকটা মানে আমার টপ পয়েন্টার, যেটা ইউ পুশ অ্যাট দ্য টপ, তাই না? সো দিস ইজ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর, যেখানে আমার অ্যারেটার সাইজ হচ্ছে 10। অ্যারেটার সাইজ মানে ভেতরে যে অ্যারেটা আছে ওটার সাইজ 10। দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যারে স্ট্যাকের সাইজ। নাও ইফ ইউ সাপ্লাই দ্য size to the constructor of stack, then you get the array size of that. আমি যদি এখানে 20 দেই তাহলে আমার vals এর সাইজ হবে 20, তার মানে আমার স্ট্যাকের সাইজ 20। Both cases, since the stack is empty, top will be -1 because index start from 0. So first element will be in the position 0, second will be position 1. Always এটা push at the top. আমি যখন পুশ করব টপ বাড়তে থাকবে, যখন পপ করব টপ কমতে থাকবে, রাইট? ইউ নো দ্য ড্রিল। করেছেন। পুশ মেথড রিসিভস এন্ড ডেটা এলিমেন্ট। তো পুশ মেথডের কাজ কি? যদি টপ আমার স্পেস থাকে তাহলে আমি এটাকে এই ভ্যালসের মধ্যে রেখে দিচ্ছি, আর পপ হচ্ছে আমার ভ্যালসের ভ্যালুটাকে রিটার্ন করবে, টপকে মাইনাস করে দেবে। এগুলো আপনারা করেছেন, ওকে, পাইথনে। ইজন্ট ইট? ইমপ্লিমেন্টেড স্ট্যাক ক্লাস। কথা বলেন। এই যে গল্প বন্ধ করেন। হ্যাঁ, করেছেন না করেন নাই? স্ট্যাক ক্লাস, যদি ইমপ্লিমেন্ট স্ট্যাক ক্লাস ইন ডেটা স্ট্রাকচার করেছেন নাকি এমনি ঝাঁকাইতে হবে তাই ঝাঁকাইলে? হ্যাঁ, করেছেন, ওকে। তাহলে তো এটা বেসিক কনসেপ্ট, এটা তো না বোঝার কিছু নাই। আমার বেসিক অপারেশন হচ্ছে পুশ এন্ড পপ। So push method receive the data to be pushed. আমি চেক করে দেখতেছি জায়গা আছে কিনা, জায়গা থাকলে আমি ডাটাটা রেখে দিচ্ছি, টপকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি, আর পপ মানে টপ মোস্ট এলিমেন্ট রিটার্ন করে দেবে আর টপকে মাইনাস করবে। সো দ্যাটস দ্য বেসিক লজিক। ওকে, নাও
The stack class that you implemented in data structure, what kind of data you pushed? Integer. আপনি stack implement করেছেন data structure এ? What did you push? Integer or different thing? Integer. What about you? সবাই integer. স্ট্রিংও পুশ করেছেন, পুশ এ স্ট্রিং, পুশ মেথড ইউজ, পুশ ফাংশন দিয়ে। আপনার কথা বলছেন না কেন? না হলে বলবেন যে স্যার ভুলে গেছি। চুপ করে থাকলে তো ইট ডাজন্ট গোজ এনিওয়্যার, এটা মনোলগ হয়ে যাচ্ছে, তাই না? ইট শুড বি এ ডায়ালগ বিটুইন হিউম্যান বিং। তাহলে স্ট্যাক ক্লাসে এখানে যে স্ট্যাক ক্লাসটা দেখা যাচ্ছে, দিস স্ট্যাক ক্লাস ক্যান, এই ক্লাসের অবজেক্টে আমরা কি পুশ করতে পারবো? স্ট্রিং পুশ করতে পারবো? না। ওয়াই নট? কারণ অ্যারেটা হচ্ছে ইন্টিজার অ্যারে, তারপর আমার পুশ মেথডের প্যারামিটার হচ্ছে ইন্টিজার, পপ রিটার্ন করে ইন্টিজার। তাহলে দিস স্ট্যাক ক্যান বি ইউজড অনলি ফর ইন্টিজার ডেটা টু পুশ অ্যান্ড পপ। So this data structure is not type neutral. Okay, so if you declare a data structure, if you create a data structure and keep it in a library for future use, then data structure should be type neutral. So আমি যদি এখন একটা স্ট্যাক বানিয়ে বলি যেটাতে শুধু ইন্টিজার পুশ পপ করা যাবে, তা আমার তো স্ট্রিং পুশ পপ করার জন্য আমার একটা স্ট্যাক দরকার। So I cannot use that stack. I cannot import your class and use it to push pop strings. আর ওনার দরকার হলো ফ্লোট পুশ করার, উনি একটা স্ট্যাকে কতগুলো ফ্লোট পুশ করতে চান। But she also cannot use that class because our class ta type neutral na, it's specific to integer data. Okay? Are we following? Mobile দেখেন কি দেখেন? Okay. So if we, তাহলে আমার সমাধান কি? আমি যদি চাই যে there should be a stack which can be used to accumulate any type of data, বা আমার যদি একটা কিউ ক্লাস থাকে, আমি যে কোনো টাইপের ডাটা এনকিউ করতে পারবো। তাহলে আমার যদি একটা Q1 যদি একটা কিউ অবজেক্ট হয়, Q1 এ আমি চাইলে ইন্টিজার এনকিউ করব, Q2 আরেকটা অবজেক্ট, ওইটাতে আমি শুধু ফ্লোট এনকিউ করব, Q3 আরেকটা অবজেক্ট, ওখানে আমি স্ট্রিং এনকিউ করব। So then I can say my queue is type neutral. So I can declare as many queue as needed, and এক একটা কিউতে আমি এক এক ধরনের ডাটা রাখতে পারি। So, but in current scenario, it's not possible. Okay? In current scenario, it is not possible. In this particular stack class is type specific, which is integer type of data. So it is not a generic class. Tahole what is generic class? Okay. Ekhon ei je this int stack is not a generic class. Okay. Therefore, we can't use this class to push pop other type of data other than integer. So therefore, it would be wise to make the stack as generic class so that it can be used to push up any type of data. Okay, individual stack object. Okay, তাহলে generic class জিনিসটা কি? কোন একটা ক্লাস যার কোন একটা ফিল্ডের টাইপ, অথবা কোন একটা মেথডের প্যারামিটার টাইপ, অথবা কোন একটা মেথডের রিটার্ন টাইপ। ওকে, এদের যে কোনো একটা বা কম্বিনেশন অফ দেম যদি প্রিডিফাইন্ড টাইপ না হয়, ওকে, তার মানে এই ফিল্ডটা জেনেরিক ফিল্ড, অথবা এটা জেনেরিক প্যারামিটার, অথবা এটা রিটার্ন টাইপটা জেনেরিক। প্রিডিফাইন্ড না, আগে থেকে ঠিক করা না, ইন্টিজার না, ফ্লোট না, ডাবল, তখন আমরা এটাকে বলবো যে ক্লাসটা জেনেরিক। ওকে, so depending on the instance of the class, এই জেনেরিক টাইপ গুলো একটা স্পেসিফিক টাইপে কনভার্ট হবে বা ইউজ হবে। এই যে পেছনে why you are, এই যে একদম লাস্টে why you are creating noise, ক্লাস শোনেন, নাহলে বাইরে যান, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। ক্লাসে বসে ডিস্টার্ব করবেন না, প্রশ্ন করবেন, ইন্টারাক্ট করবেন, নিজেরা গল্প করবেন না। ইজ দ্যাট ওকে? সো এটা যেন বলতে না হয়। ওকে,
তাহলে দেখেন আমরা জেনেরিক ক্লাস যদি স্ট্যাক করতে চাই, নাও এই এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে আমরা একটা ক্যাপিটাল লেটার দিয়েছি, ইট ক্যান বি এনি ক্যাপিটাল লেটার বিকজ অফ স্ট্যাক, এই জন্য আমি এখানে এস দিয়েছি মিলিয়ে। আপনি কিউ হলে কিউ দিতে পারতেন, ওকে, whatever the capital letter, but this capital letter is not a type, so it's a proxy type or temporary placeholder, okay? তাহলে আমি বলছি এই স্ট্যাকের জন্য জেনেরিক টাইপটা হবে এস। নাও এস ইজ নট এ রিয়েল টাইপ, সো আমার ভ্যালস হচ্ছে এস টাইপের অ্যারে। I allocate memory for this type in the constructor to the valve, push receive a s type element parameter, and pop return an s type element. Now s can be integer, s can be float, s can be string, s can be any data type. তো তাহলে এই স্ট্যাক ক্লাসটা আমি যে কোনো ডাটা টাইপের জন্য ইউজ করতে পারবো। আর ইউ ফলোইং? এখন আমি যদি এখানে অবজেক্ট ডিক্লেয়ার করি স্ট্যাকের চারটা অবজেক্ট, stk1, stk2, stk3, stk4। না ওই যে এস ছিল ক্যাপিটাল এস, ফর stk1 I am telling stk1 is a integer stack of size 10, as a default constructor size 10. stk2 also is an integer stack of size 20. stk3 is a float stack of size 10. stk4 is a string stack of size 10. তাহলে stk1 এ আমি 10টা ইন্টিজার পুশ করতে পারবো, দ্যাটস দ্য লিমিট অফ দ্য স্ট্যাক। তারপরে বলবো স্ট্যাক ওভারফ্লো। stk2 তেও আমি 20টা ইন্টিজার পুশ করতে পারবো। stk3 তে আমি 10টা ফ্লোট পুশ করতে পারবো। stk4 এ আমি 10টা স্ট্রিং পুশ করতে পারবো। তো তাহলে দিস ইজ মাই ক্লাস স্ট্যাক, একটাই ক্লাস, বাট নাও ফর ডিফারেন্ট স্ট্যাক অবজেক্ট আই এম ডিসাইডিং দ্য type. Okay, so now stack is my generic type. Now generic class is very important কারণ লাইব্রেরির অনেক ক্লাস জেনেরিক ক্লাস যেগুলো আমরা ইউজ করব, so you need to understand this. Any question? বলেন না বুঝে থাকলে কোশ্চেন করে ফেলেন। আপনি একটা ট্রি ক্লাস করেছেন না, বাইনারি ট্রি বা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করেছেন? আচ্ছা, তো ট্রি লিস্ট এগুলো তো ডাটা স্ট্রাকচার, তাই না? তার মানে ইট হোল্ডস ডেটা ইন এ স্ট্রাকচার্ড ওয়ে। এক এক ডাটা স্ট্রাকচার এক একভাবে ডাটাকে স্টোর করে, এক একভাবে ডাটাকে অ্যাক্সেস করে, দ্যাটস ওয়াই দে আর ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার্স। সো যেমন স্ট্যাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার শেষে আপনি ইনসার্ট করবেন ওটাই সবার আগে আপনাকে ইউজ করতে হবে। কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? ট্রি হচ্ছে আপনার লেফট রাইট যদি বাইনারি হয়, নন বাইনারি হলে যে কটা চিলড্রেন। গ্রাফ, ওকে। সো বাট আপনার এই যে ট্রি বলেন, গ্রাফ বলেন, নোট বলেন, ইচ নোট অফ দ্য লিস্ট অথবা ট্রি অথবা গ্রাফ, not only it represent the next connections but also the data. That is why they are data structure. Okay, now your list is specific to a particular type. আপনি যে লিস্ট ক্লাসটা বানিয়েছিলেন তো নাকি, ওখানে আপনি কি ধরনের ডাটা রাখতেন? তাহলে ওই ক্লাসটা থেকে আপনি স্ট্রিং রাখতে পারবেন না, ইন্টিজার ছাড়া অন্য কিছু রাখতে পারবেন? কারণ আপনার ওই লিস্ট ক্লাসটা জেনেরিক ক্লাস ছিল না, ইট ওয়াজ স্পেসিফিক, ইট ওয়াজ বিল্ড ফর এ স্পেসিফিক টাইপ অফ ডেটা। দ্যাটস হোয়াট ইউ ডিড ইন ইউর ডিএস কোর্স, ওকে। কিন্তু আমাদের তো আসলে আমি যখন লাইব্রেরি বিল্ড করব তখন আসলে আপনি যদি এখন লাইব্রেরি থেকে একটা, ফর এক্সাম্পল আপনি যদি এখন লাইব্রেরি থেকে একটা ফর এক্সাম্পল ক্যালকুলেটর ক্লাস বিল্ড করেন, তার যদি একটা মেথড থাকে যে ফাইন্ড স্কোয়ার রুট, এখন স্কোয়ার রুটের প্যারামিটার কি হবে? আপনি তো একটা হোল নাম্বারও দিতে পারেন, ফ্র্যাকশনাল নাম্বারও দিতে পারেন, ইট শুড ওয়ার্ক ফর বোথ, তাই না? তাহলে আপনার এমন কিছু মেথড থাকতে পারে, লাইব্রেরি ক্লাসগুলোতে থাকে, যেগুলো আসলে মেথডটা হচ্ছে পারপাস, টাস্কটাকে সে অ্যাকমপ্লিশ করবে, নট লিমিটিং টু স্পেসিফিক টাইপ অফ ডেটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই স্ট্যাক ক্লাসটাকে যদি আমরা জেনেরিক করতাম তাহলে জাভাতে এরকম একটা
অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে আমরা বলে দিতাম যে দিস ইজ দ্য লেটার আই এম গোয়িং টু ইউজ টু রিপ্রেজেন্ট দ্য টাইপ হুইচ আর জেনেরিক। সেটা ফিল্ডের টাইপ হতে পারে, মেথডের প্যারামিটার টাইপ হতে পারে, মেথডের রিটার্ন টাইপও হতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ নট ডিসাইডেড অ্যাট দিস মোমেন্ট। ইউজার যখন এই ক্লাসটাকে ইউজ করে অবজেক্ট ডিক্লেয়ার করবে, না ইউজার উইল ডিসাইড ওই পার্টিকুলার অবজেক্টে এসটা কি হবে, সেটা কি ইন্টিজার হবে, না ফ্লোট হবে, না স্ট্রিং হবে, না ডাবল হবে, না অন্য কিছু হবে। তো তাহলে আমার এই যেহেতু এস টাইপের স্ট্যাক, তাহলে অ্যারেটা হবে এস টাইপের অ্যারে, আর যে কোনো একটা ক্যাপিটাল লেটার, ডাজন্ট ম্যাটার, কারণ এটা তো অ্যাকচুয়াল কোনো টাইপ না। হ্যাঁ, এখানে আমি স্ট্যাকের সাথে মিলিয়ে এস দিয়েছি, আমি এখানে ডাব্লিউ দিতে পারতাম, এনিথিং। ওকে, তাহলে এখন বুঝতে পেরেছেন হোয়াট ইজ জেনারিক ক্লাস? ওকে, তো তাহলে দেখেন অ্যাজ এ ইউজার অফ দ্য ক্লাস আমি এই ক্লাসটা ধরেন ইম্পোর্ট করেছি লাইব্রেরি থেকে সাপোজ। তো করে আমি কি করলাম, এখানে 4টা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, stk1, stk2, stk3, stk4, এবং এদেরকে আমি ইনস্ট্যান্সিয়েট করলাম, এই যে নিউ স্ট্যাক। এখন যেহেতু জেনেরিক ক্লাস, আমি যখন এই ক্লাসটাকে ইউজ করব এবং অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করব, আমাকে বলতে হবে যে এই অবজেক্টের জন্য হোয়াট উইল বি এস। তাহলে আমি বলছি stk1 এর জন্য এস উইল বি ইন্টিজার, stk2 এর জন্য এস উইল বি ইন্টিজার। আমি দুইটা ইন্টিজার স্ট্যাক ইউজ করতে চাই, একটা সাইজ হবে ডিফল্ট সাইজ 10 আর একটা সাইজ হবে 20। আমি একটা ফ্লোট স্ট্যাক ইউজ করতে চাই যার সাইজ হবে 10। আমি একটা স্ট্রিং স্ট্যাক ইউজ করতে চাই যার সাইজ হবে 10। তাহলে আমার ক্লাস কিন্তু একটাই না, আমার সেম ক্লাস এক একটা অবজেক্ট এক এক ডাটা টাইপের জন্য কাজ করতেছে। সো দ্যাট ইজ ওয়াই স্ট্যাক ইজ জেনেরিক ক্লাস। ওকে, ক্লিয়ার? তাহলে জেনেরিক আমরা কি কম্বো বক্স ইউজ করেছি ড্রপ ডাউন লিস্ট কোন একটা প্রজেক্টে? করা হয়নি না? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের প্রজেক্ট আমি একটু খুলি। লাস্ট কোনটা করেছিলাম আমরা? কমপ্লেক্স নাম্বার সেকশন 7। ওকে, so if I look into the fxml file, এটা আপনারা খুলে ফেলেন, সবাই আমার সাথে সাথে করতে পারবেন। এইটুকু করেছিলাম, রাইট? ইয়েস অর নো? হ্যাঁ, তো আমরা একটা রিয়েল আর ইমাজিনারি নিয়ে সেটাকে লেভেলে আমরা দেখাচ্ছিলাম। প্রবাবলি উই ডিড দিস, আমি একটু চেক করে দেখি। So 2 plus 3i. ওকে, আসলে আমাদের প্রজেক্টটা ছিল কি, উইল অ্যাকুমুলেট সাম কমপ্লেক্স নাম্বারস। Okay, we'll accumulate some complex numbers in a collection. Now, a standard array is a collection. Also, there are collection class in the library, like stack, queue, array list, okay, hash, table, etc. Map, set, vector. Okay, so বিভিন্ন ধরনের collection actually already built and kept in library. And remember, those collections are type neutral. So আমার জন্য কোনটা সুবিধা, স্ট্যান্ডার্ড অ্যারে ইউজ করা সুবিধা, নাকি আমি লাইব্রেরি থেকে কোনো একটা জেনেরিক কালেকশন ক্লাস ইউজ করতে পারি ফর মাই কালেকশন? সেটা ডিপেন্ড করে যে আপনি কোনটা ইউজ করতে চান। তা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যারেও আমাদের অনেক সময় ইউজ করতে হবে, সো আমাদের দুইটাই জানতে হবে। তা আমরা প্রথমে এই প্রজেক্টটাতে যেটা করব, যে আমরা এই ভিউটাকে মডিফাই করব, করে উইল অ্যাকুমুলেট দ্য কমপ্লেক্স নাম্বারস ইন এ স্ট্যান্ডার্ড অ্যারে। ওকে, and then we will perform some operations on that, যেমন addition, subtraction, okay, ইত্যাদি। তো তাহলে আমরা যদি আমাদের মডেল ক্লাসটাকে একটু রিভিজিট করি, সবাই খোলেন। what methods are there? Standard method, constructor, getter, twisting. Also we have created two custom method, add and subtract, তাই না? গত ক্লাসে আমরা এটা লিখেছিলাম, খেয়াল আছে? সো ক্লায়েন্ট অফ এ মেথড কল, এটা নিয়ে কথা হয়েছিল। সো ইফ এ মেথড ওয়ার্কস উইথ অনলি ওয়ান অবজেক্ট,
জি কত নাম্বার লাইন? হ্যাঁ বলেন কি করছেন। আচ্ছা আপনি বুঝেন জিনিসটা, আপনি তো অ্যাডিশন পারফর্ম করতেছেন তাই না? তো এটা কলটা কিভাবে হবে? তো ধরেন আমি যদি এখানে বলি কমপ্লেক্স নাম্বার C1, C2, C3, তো এরা কি কমপ্লেক্স নাম্বার, এদের কি কোনো ইনস্ট্যান্স আছে না নাল? নাল, তাহলে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ধরুন আপনি একবারই করে দিলেন ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার 1, 2, তাহলে C1 হলো 1 + 2i আর C2 ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার লেটস সে 4, 5i আর C3 নালই থাকলো। সো আপনি তিনটা ডিক্লেয়ার করলেন, ঠিক আছে? এখন আমি যদি তিনটা নাম্বারকে ডিক্লেয়ার করি যে ইন্ট এক্স ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 20, জেড। জেডে কিন্তু আমরা কোনো সাপ্লাই দেওয়া ভ্যালু রাখি নাই, কারণ আমরা যোগ করতে চাই। আমরা কি বলি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা করি না? এখন ধরেন এটা যদি একটা মেথড হতো তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম জেড ইকুয়াল টু অ্যাড এক্স কমা ওয়াই, এটাও তো করা যেতে পারতো ইফ উই চুজ টু ইউজ এ মেথড ফর অ্যাডিশন, পারতো না? তাহলে এটা তো কল, তাহলে অ্যাড মেথডটা দেখতে কেমন হতো? তো তাহলে ধরেন পাবলিক রিটার্ন টাইপ অ্যাড প্যারামিটার লিস্ট। So what should there be any parameter of that method? এটার জন্য কয়টা? দুইটা। টাইপ, কারণ বডিতে তো টাইপ সহ দিতে হয়। What is the type? Integer, তাহলে int let's say val1, int val2. Now should this method return anything? What? না, টাইপ বলতে হবে integer. Why? Because purpose of this method is to produce the sum of x and y parameter. val1 আর val2 এর sum প্রডিউস করা, তাহলে val1 আর val2 এর সামটাই তো অ্যাডেড ভ্যালু, তাহলে ওটা তাকে রিটার্ন করতে হবে। কারণ আপনি লিখছেন কলের মধ্যে যে z ইকুয়াল টু দেয়ার ইজ এ লেফট হ্যান্ড সাইড অফ দ্যাট কল, তাহলে ভয়েড হলে তো লেফট হ্যান্ড সাইডে কোনো ডাটা যাচ্ছে না। তো লেফট হ্যান্ড সাইডে যদি আপনি একটা ডাটা টাইপ দিয়ে রাখেন, ইট ইজ এক্সপেক্টিং দ্য ডাটা, তাই না? আমি যদি বলি যে x ইকুয়াল টু এক মেথড কল, তো মেথড কল যদি ভয়েড রিটার্ন করে x ইকুয়াল টু হোয়াট, ইজ ইট রিটার্ন ইন ভ্যালু? তাহলে x ইকুয়াল টু তো কিছু হবে না, সো দ্যাটস অ্যান এরর। সো আমি যখনই বলবো যে x ইকুয়াল টু মেথড কল, হোয়াট ইজ দ্য টাইপ অফ x? ইফ ইট ইজ ইন্টিজার, then equal to sign is expecting an integer from the method call, so the method is expected to return something which is either integer or compatible to integer. তাহলে আমার কমপ্লেক্স নাম্বার অ্যাড করলে কি হতে হবে? তাহলে আমি এখানে কি বলতে পারি? এখানে আমি বলতে পারি তাহলে এটা রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার। তাহলে দেখুন বুঝছেন আপনি why it is not void। তাহলে দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি আপনি অ্যাড করতে চান যে C3 ইকুয়াল টু C1 ডট অ্যাড, নাও এটা একটা গ্লোবাল ফাংশন, কাজে এখানে কোনো ক্লায়েন্ট ছিল না, কিন্তু অ্যাড তো কমপ্লেক্স নাম্বার ক্লাসের মেথড, তাহলে ওটার ক্লায়েন্ট লাগবে। গত ক্লাসে বলি নাই ক্লায়েন্ট অফ মেথড কল? কথা বলেন, কনফার্ম করেন। ক্লায়েন্ট অফ মেথড কল, এটা বলা হয় নাই গত ক্লাসে? তাহলে আমাদের জেনারিক ক্লাস কিন্তু আমি টিক দিয়ে দিছি। হ্যাঁ, মেথড কল এই এটা তো হয়েছে আপনাদের। তাহলে ক্লায়েন্টকে আমি যখন বলছি যে এখানে দেখেন, আমি যখন এখানে বলছি ফর এক্সাম্পল ম্যাট্রিক্স যদি একটা ক্লাস হয়,
তাহলে m1 ডট ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ মেথডের কাজ কি? ম্যাট্রিক্স ক্লাসের যদি ট্রান্সপোজ একটা মেথড হয়, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ট্রান্সপোজ মেথড? ম্যাট্রিক্স ট্রান্সপোজ মানে কি? Matrix transpose. Right, so it will interchange the row and column. তাহলে এই ট্রান্সপোজ মেথড তো রো আর কলামকে ম্যাট্রিক্সের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে রিঅ্যারেঞ্জ করবে। কোন ম্যাট্রিক্সের? m1 না m2? কেন m1? ডিক্লেয়ার তো আমি দুটো করেছি, m1 m2 দুইটা করেছি। তাহলে এই কলটাতে সেই m1 কে কেন চেঞ্জ করবে? why not m2? জি জি আবার বলেন। m1 কে কল করা হয় নাই, ট্রান্সপোজ কে কল করা হয়েছে। m1 ইজ দ্য ক্লায়েন্ট। এই কলটার জন্য m1 হচ্ছে ক্লায়েন্ট অবজেক্ট, অর্থাৎ এই কলটা m1 এর ডাটা নিয়ে কাজ করবে। আবার আমি যদি বলি যে m2 ডট ট্রান্সপোজ, তাহলে এই সেকেন্ড কলের জন্য m2 ইজ দ্য ক্লায়েন্ট। একই মেথড সেকেন্ড টাইম যখন এক্সিকিউট হবে তখন m2 ডাটা নিয়ে কাজ করবে। So that is why to call a method we need a client of that call. Okay, which object? আপনি বলতেছেন যে ক্যালকুলেট সিজিপি একটা মেথড স্টুডেন্ট ক্লাসের, ক্যালকুলেট সিজিপিএ কল করলে সে কার সিজিপিএ ক্যালকুলেট করবে, কার গ্রেড নিয়ে সে কাজ করবে। সো আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ অথবা শফিক ডট ক্যালকুলেট সিজিপিএ, তাহলে when it's আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, আসিফ is the client, আসিফ is not called, calculate CGPA is called, method is called, but আসিফ is the client. কলার কে ধরেন মেইনের মধ্যে যদি কল স্টেটমেন্টে থাকে মেইন ইজ দ্য কলার, বা অন্য কোনো মেথডে থাকলে সেটা হচ্ছে কলার। তাহলে কলার which method call and the client of the call. ওকে, তো তাহলে ক্লায়েন্ট তো বুঝতে পেরেছেন। এখন এই ট্রান্সপোজ মেথড ওয়ার্কস অন হাউ মেনি অবজেক্ট? না না না, একটা পার্টিকুলার কল। ট্রান্সপোজ মেথডের যে কাজ, সেই কাজটা করতে হলে তাকে কয়টা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে? আমি যদি ওইভাবে বলি, একটা অবজেক্ট, কারণ সে একটা অবজেক্টেরই রো কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে দেয়। কিন্তু আমি যদি বলি যে অ্যাডিশন আর একটা মেথড, এই মেথডের কাজ হলো ম্যাট্রিক্স অ্যাডিশন, তাহলে অ্যাডিশন মেথড নিড টু ওয়ার্কস অন হাউ মেনি অবজেক্ট? 2 or more, 2, তাহলে not 1. ওকে, তো তাহলে আমার যদি একটা অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ক্লায়েন্ট ইজ দ্যাট অবজেক্ট। কিন্তু if there are more than one object involved in that operation, then one will be client and remaining will be non-client. So non-client should be given to the method as parameter. Now the method ওদেরকে পাবে না। আমি m1 আর m2 কে অ্যাড করতে চাই, তাহলে m1 যদি ক্লায়েন্ট হয় এটা এমনি সে ক্লায়েন্টকে পাবে, বিকজ দ্যাট ইজ দ্য ক্লায়েন্ট অফ দ্য কল। তাহলে m1 এর ডাটাকে সে এমনি পাবে, কিন্তু m1 কে তো সে জানে না যে m1 এর সাথে ক্লায়েন্টকে যোগ, কার সাথে এমনি ক্লায়েন্টকে যোগ করবে। তাহলে দ্যাট শুড গো অ্যাজ প্যারামিটার। ঠিক আছে, সেটা আপনি হয়তো m3 এর মধ্যে রাখলেন। তো তখন অ্যাড মেথড রিটার্ন হোয়াট? ইন্টিজার, ভয়েড না অন্য কিছু? ইন্টিজার। m1 আর m2 কে যোগ করলে ইন্টিজার হবে? ম্যাট্রিক্স হবে। দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে আরেকটা ম্যাট্রিক্স হবে। তাহলে অ্যাড মেথডের রিটার্ন টাইপ কি হবে? তাহলে কমপ্লেক্স নাম্বার ক্লাসে যদি অ্যাড মেথড থাকে তার রিটার্ন টাইপ কি হবে? সো ইউ গট ইউর অ্যান্সার, রিটার্ন টাইপ ইজ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, ওকে, আমাদের মডেল ক্লাস মোটামুটি রেডি। তাহলে দেখেন আমাদের যেহেতু অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ডিলস উইথ মাল্টিপল অবজেক্ট, দ্যাটস ওয়াই দে হ্যাভ প্যারামিটার, নন ক্লায়েন্টস। নন ক্লায়েন্টস উইল বি প্যারামিটার। So addition is a binary operation, so it needs two operands, two objects. So একটা তো অটোমেটিক ক্লায়েন্ট, তাহলে বাকিটা প্যারামিটার।
এখন আপনার একটা অপারেশনে যদি 3টা অবজেক্ট লাগতো তাহলে একটা ক্লায়েন্ট হতো 2টা প্যারামিটার হতো, বাট অ্যাডিশন ইজ নট, it's a binary operation, so it involves two objects. Okay, বুঝতে পারলাম? ওকে, তো তাহলে ক্লায়েন্ট হচ্ছে এই এই মুহূর্তে যে অবজেক্টটা ক্লায়েন্ট, দিস রিপ্রেজেন্ট দ্যাট, তাহলে দিস ডট রিয়েল মানে ক্লায়েন্টের রিয়েল। ওকে, আর দিস না, তার মানে এটা একটা নন ক্লায়েন্ট, তাহলে এটা কে, যেটা প্যারামিটার আছে সেটা, আর এটাও নন ক্লায়েন্ট, এটা কি, এটা হচ্ছে একটা লোকাল অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম, যেটা আসলে অ্যাডেড কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন মানে কি, রিয়েল ভ্যালুগুলো, করসপন্ডিং রিয়েল ভ্যালুগুলো যোগ হবে অ্যান্ড করসপন্ডিং ইমাজিনারি ভ্যালুগুলো যোগ হবে। তাহলে ক্লায়েন্টের রিয়েল আর নন ক্লায়েন্টের রিয়েল যোগ করলে যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে অ্যাডেড কমপ্লেক্স নাম্বারের রিয়েল, similarly imaginary. তাহলে now after these two lines, temp is the added complex number, so we return temp. তো আমার এখানে যখন আমি বলছি যে c1 dot add c2, তখন আসলে এখানে temp রিটার্ন করবে না, now c3 will be representing temp, which is an instance. কেন বলছি ইনস্ট্যান্স, কারণ টেমকে ইনস্ট্যান্সিয়েট করা হয়েছে নিউ কমপ্লেক্স, ওটা অ্যাড মেথড নিজে ইনস্ট্যান্সিয়েট করে দিয়েছে, কাজে আমাকে করতে হয়নি। কিন্তু এখানে c1 কে আমি নিজে ইনস্ট্যান্সিয়েট করছি, মানে নিজে বলতে এই যে মেথডের ভিতরে এটা লেখা হচ্ছে, যেখানে এটা লেখা হচ্ছে। সো ইন দিস কন্ট্রোলার ক্লাসে গিয়ে আমরা হয়তো বলছি যে c1 ইকুয়াল টু নিউ কমপ্লেক্স উইথ দ্য টেক্সট ফিল্ড ভ্যালু, এখানে টেক্সট ফিল্ডের ভ্যালুগুলোকে আমরা পাস করে পাঠিয়ে দিচ্ছি। সো আমরা নিজেরা একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করছি, দ্যাটস হোয়াট উই ডিড ফর c1 and c2। কিন্তু c3 কে আমরা নিজেরা কোনো ইনস্ট্যান্সিয়েট করতে চাই না, বরং অ্যাড মেথড আমাকে যে ইনস্ট্যান্স রিটার্ন করবে সেটাকে হোল্ড করতে চাই, কাজে এখানে নিউ করার প্রয়োজন নাই, কারণ আপনি তো একটা ইনস্ট্যান্স পাচ্ছেন ডাইরেক্ট, তাই না? ইউ আর গেটিং অ্যান ইনস্ট্যান্স ব্যাক ফ্রম দ্যাট মেথড, তাহলে আপনি নিউ করলেও তো লাভ নেই, আপনার ইনস্ট্যান্স উইল বি রিপ্লেসড উইথ টেম্প, বাই টেম্প। সো দ্যাটস হোয়াট ইউ নিড। আপনি এখানে একটা খামাখা ইনস্ট্যান্সিয়েট করে লাভ কি? এখানে যদি একটা খামাখা আপনি দেন যে নিউ কমপ্লেক্স নাম্বার, ধরেন আপনি প্যারামিটার দিলেন না 0 0, তাহলে এখানে c3 তে 0 + 0i আছে, ওটা থাকলেই কি না থাকলেই কি, কারণ ওটা তো রিপ্লেস হয়ে যাবে টেম্প দিয়ে, সো কাজে এখানে এটা প্রয়োজন নাই। ওকে, আননেসেসারি। তো এখন আমরা আমাদের ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই। ওকে, তো তাহলে আমরা এখানে যেটা করতে পারি, করেন আমার সাথে সাথে, তাহলে আমি এখন এখানে একটা এইটাকে চেঞ্জ করব যে add to, ওকে, create and add, ওকে, create and এটা তো বাটন, আমি সুন্দর করে লিখি create and add new complex number to complex number array, এই হচ্ছে আমার বাটন। ঠিক আছে, বাটনটাকে আমি চেঞ্জ করে দিলাম, তার মানে এই বাটনে ক্লিক করলে শো হবে না, সে বরং একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করবে, করে সেটাকে অ্যারেতে দিয়ে দিবে। ঠিক আছে, এখন আমি কিছু অপারেশন অ্যাড করতে চাই, তো তাহলে আই ক্যান অ্যাকচুয়ালি সিলেক্ট সাম অপারেশন। ওকে, তাহলে আমি এখানে একটা লেভেল নিয়ে আসি, সিলেক্ট অপারেশন, ওকে। এখন অপারেশন কি, অপারেশন আমরা রাখতে চাই কমপ্লেক্স নাম্বারের উপর? আপনি চাইলে আরো চিন্তা করতে পারেন, যেমন ম্যাট্রিক্স হলে আরো অনেক কিছু রাখা যায়, ইনভার্স, ডিটারমিনেন্ট, ট্রান্সপোজ, মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স অলসো ক্যান বি মাল্টিপ্লাইড, রাইট? তাহলে অনেক অপারেশন থাকতে পারে। তাহলে আমার যদি 10টা অপারেশন থাকে, আমি 10টা বাটন বসাতে পারি,
Yes or no? Can I put 10 buttons if I have 10 operations? তো 10টা বাটন বসালে তো এটা দেখতে ভালো লাগবে না, ইউজার ফ্রেন্ডলি হবে না। So what I can do, I can use a drop down list, যেটাকে কম্বো বক্স বলা হয়। আচ্ছা, আমি এটাকে একটু টেক্সটটা র‍্যাপ করে দেই। ওকে, তো তাহলে আমি এই 10টা বাটন বসানোর থেকে 10টা অপারেশনের জন্য একটা ড্রপ ডাউন লিস্ট ইজ বেটার চয়েস, মোর ইউজার ফ্রেন্ডলি। অথবা একটা মেনু থাকতে পারে, মেনুতে ক্লিক করলে মেনু আইটেমস গুলো আসবে, সেখানে আমি যত খুশি অপশন রাখতে পারি অ্যাজ মেনু আইটেমস। সো ওয়েন মাই operations are too many, then putting button for each operation is not a good idea. Okay, rather it's a bad idea, it's a very bad design, and oftentimes you will not have enough visual real estate to put all the buttons. আমার এই সিন বিল্ডারে কতগুলো কাজ করা যায়, এখানে দেখেন অনেকগুলো কাজ করা যায়, তাই না? 1 2 3 4 5 অনেকগুলো কাজ, তাই না? আবার এর মধ্যেও আবার অনেকগুলো কাজ আছে, এখানে আবার অনেকগুলো কাজ, এখানে আবার অনেকগুলো কাজ, এখানে অনেকগুলো কাজ, এদের ভেতরে আবার আলাদা আলাদা কাজ, এখানে অনেকগুলো কাজ। তাহলে এই সিন বিল্ডারের সব কাজের জন্য যদি বাটন বসাতাম, তাহলে আমাকে এখানে 100টা বাটন বসাতে হতো, জায়গা কোথায়? সো আমরা এখন একটা ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসতে পারি। সো গো টু দ্য লাইব্রেরি, ওকে, কম্বো বক্স, এই যে ড্র্যাগ এন্ড drop a combo box. So now I can select the operation from the combo box, and then based on the operation I can perform the operation or execute the operation. So I can have a button, one button only for execution. Okay, so I can have only one button, say execute. So this is our new design. এটা করছেন সবাই? করেন? So if we and this is the output, এখানে যাই আমরা দেখাবো অপারেশন যেটাই হবে তার আউটপুটটা এখানে আসবে। Okay, now this already has a fx id which is output level, input নেওয়ার জন্য এটারও fx id আছে, দেখতে পাচ্ছি real text field and imaginary text field that we have already done in previous class. না, এই বাটনের কাজ কি ছিল, নাম কি ছিল? ক্রিয়েট অ্যান্ড শো বাটন। এখন এটাকে আমরা বলবো, এটাকে চেঞ্জ করে দেব। ওকে, সো এটাকে আমরা বলতে পারি ক্রিয়েট অ্যান্ড অ্যাড নিউ কমপ্লেক্স নাম্বার বাটন অন অ্যাকশন। নাহলে আমি মেথডের নাম দেখে বুঝতে পারবো না তো কোন মেথডটা কি কাজ কন্ট্রোলার ক্লাসে। ঠিক আছে, আর এই এক্সিকিউট বাটনের নাম কি দিতে পারি আমরা? এটার নাম আমরা দিতে পারি এক্সিকিউট বাটন অন অ্যাকশন, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে আপনি বলছেন সিলেক্ট অপারেশন এন্ড দেন এক্সিকিউট। তাহলে অপারেশন গুলো কি হতে পারে? নাও ইফ ইউ সি হিয়ার 12 প্লাস 13i, ধরেন এটা দিলাম, 12 প্লাস 13i দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি হয়ে গেল, সেটা একটা অ্যারেতে চলে গেল। আবার আমি দিলাম লেটস সে 20 প্লাস 30i, আবার আরেকটা 20 প্লাস 30i দিয়ে আরেকটা অবজেক্ট তৈরি হয়ে অ্যারেতে। তাহলে আমার অ্যারেতে এখন কয়টা আছে? হাউ মেনি অবজেক্টস আর দেয়ার ইন মাই অ্যারে? 2। তাহলে আমি যদি এখান থেকে সিলেক্ট করি অপারেশন অ্যাড এক্সিকিউট, তাহলে এখানে অ্যাডেড রেজাল্ট আসবে। বা এখান থেকে যদি সিলেক্ট করি সাবট্রাক্ট অ্যান্ড দেন এক্সিকিউট, তাহলে এখানে সাবট্রাক্টেড রেজাল্ট। এখান থেকে যদি বলি যে শো অল, তাহলে সে সবাইকে শো করবে, কিন্তু এই অপশনগুলোই তো এখানে নাই। আছে কি? নাই। ওকে, ওয়াই ইট ইজ নট দেয়ার? কারণ এটা তো কম্বো বক্স তো একটা ক্লাস, কম্বো বক্স ক্লাস তো আর জানে না যে আপনি ভেতরে কি রাখবেন। ইফ ইউ ওয়ান্ট টু শো দ্য ডে, আপনি যদি বলেন যে সিলেক্ট ডেট,
1 থেকে 31, so you are keeping integers. আপনি যদি বলেন select your department, so all the department names, then you are keeping strings. আপনি যদি ড্রপ ডাউন লিস্ট থেকে বলেন select a date, তাহলে আপনি ওখানে ডেট অবজেক্ট রাখতে পারেন। আর ইউ ফলোইং? তো তাহলে আমার কম্বো বক্স কিন্তু একটা জেনেরিক ক্লাস। এখন খেয়াল করেন, ম্যাট্রিক্স ক্লাসের কথা যদি আমি চিন্তা করি, না ইফ আই ডিফাইন এ ক্লাস ম্যাট্রিক্স, নাও ম্যাট্রিক্স ক্লাস কি রিপ্রেজেন্ট করে বলেন? হোয়াট ইট রিপ্রেজেন্টস? একটা ম্যাট্রিক্স কি রিপ্রেজেন্ট করে? ম্যাট্রিক্সের ভেতরে কি আছে? 2-dimensional arrangement of data of some type. তাহলে যখন আমরা কিছু ডাটাকে 2-dimension অর্গানাইজেশন করি রোজ অ্যান্ড কলামস অনুযায়ী, তখন আমরা সেটাকে বলতে পারি ম্যাট্রিক্স। কিন্তু ম্যাট্রিক্স নিজে কি কোনো ডাটা স্ট্রাকচার? নো, ম্যাট্রিক্স নিজে কিন্তু কোনো কালেকশন ক্লাস না। তাহলে ম্যাট্রিক্সের ভেতরে একটা 2-dimensional অ্যারে রাখতে হবে, অথবা একটা 2-dimensional লিস্ট রাখতে হবে টু স্টোরেজ হিসাবে। ম্যাট্রিক্সের ডাটাগুলোকে স্টোরেজ হিসাবে হোল্ড করার জন্য আই নিড সামথিং। তাহলে একটা 2-dimensional অ্যারে থাকতে পারে। তাহলে আমি যখন ম্যাট্রিক্সে ডাটা অ্যাড করতেছি, আসলে ধরেন আমি যদি এখন বলি এখানে ফর এক্সাম্পল যে প্রাইভেট, ধরেন ইন্টিজার ডাটাই রাখবো, এটা হচ্ছে জাভাতে 2-dimensional অ্যারে, ওকে, লেটস সে ভ্যালস। তাহলে আমি যখন এই ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি ডাটাগুলো ইনপুট দিচ্ছি 1 2 3 4, ওগুলো কি ম্যাট্রিক্সে স্টোর হচ্ছে না ভ্যালসে স্টোর হচ্ছে? ভ্যালসে স্টোর হচ্ছে, তাই না? কারণ অ্যাকচুয়াল ডাটা স্টোরেজ হচ্ছে 2-dimensional অ্যারে। বা এখানে আমি একটা লিস্ট ইউজ করতে পারতাম 1-dimensional হলে। এখন ধরেন আপনি যদি একটা কিউ ক্লাস বানান, ওকে, পাবলিক ক্লাস কিউ, কিউটা কি একটা ডাটা স্ট্রাকচার, ইট হোল্ডস সাম ডেটা। কিন্তু কিউ এর ভেতরে কি স্টোর হয়, নাকি কিউ এর ভেতরে একটা কালেকশন থাকে সেখানে স্টোর হয়? তাহলে আপনি এখানে একটা ইন্টিজার অ্যারে নিতে পারেন। তাহলে কিউতে যখন এনকিউ করবেন তখন সেই অ্যারের মধ্যে যাবে। এটা অ্যারে না হয়ে একটা লিস্ট হতে পারে, তখন নোডের মধ্যে ভ্যালুগুলো স্টোর হতো, তাই না? বাট কিউ নিজে কিন্তু কোনো কিছু হোল্ড করতে পারে না, মানে অ্যাজ এ কালেকশন কিউ নিজে কিন্তু কালেকশন না। কিন্তু কিউটাকে আমরা একটা ডাটা স্ট্রাকচার হিসেবে বানাচ্ছি, অ্যাডিং সাম ক্যারেক্টারিস্টিক্স, বাট ওকে তো একটা ইন্টারনাল মানে একটা স্টোরেজ ইউজ করতে হবে টু স্টোর দ্য ভ্যালুস, তাই না? তাহলে সেটা আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতে পারে একটা 2-dimensional অ্যারে, বিকজ ম্যাট্রিক্স ইজ এ 2-dimensional অ্যারেঞ্জমেন্ট। বোঝা যাচ্ছে? ওকে, এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বললাম এই কারণে যে কম্বো বক্স নিজেও একটা ইন্টারনাল লিস্ট ইউজ করে অ্যাকচুয়ালি টু স্টোর দ্য আইটেমস, বাট কম্বো বক্সে ডাইরেক্ট অ্যাড করা যায় না, কারণ কম্বো বক্স ইজ নট অ্যান অ্যারে, কম্বো বক্স ইজ নট এ লিস্ট। তাহলে কম্বো বক্সে আপনি কিভাবে অ্যাড করবেন? বাট কম্বো বক্সের ভেতরে একটা লিস্ট আছে, ওইটাতে গিয়ে অ্যাড হবে। বুঝতে পেরেছেন? তো তাহলে কম্বো বক্সটা যদি আমরা একটু দেখি, এখানে আছে অলরেডি, এই যে দেখেন, কম্বো বক্স ইজ এ জেনেরিক ক্লাস যার ভেতরে একটা লিস্ট আছে। সেই লিস্টটা আসলে জেনেরিক, লিস্ট তো ফিল্ড, তো লিস্ট যেহেতু জেনেরিক এই জন্য কম্বো বক্স জেনেরিক। তাহলে লিস্ট যদি আমি ইন্টিজার অ্যাড করতে চাই তাহলে টি শুড বি রিপ্লেসড উইথ ইন্টিজার। লিস্টে যদি আমি স্ট্রিং অ্যাড করতে চাই তাহলে টি শুড বি রিপ্লেসড উইথ স্ট্রিং। তাহলে আমার এই কম্বো বক্সের টি যা হবে বাকি সব তাই হবে। তাহলে এই যে লিস্ট, এই লিস্টটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিস্ট? এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমি যে এক্সাম্পল হিসাবে দিলাম ওখানে আমার অ্যারেটার নাম কি ছিল?
এখানে আমার অ্যারেটার নাম কি ছিল, কিউ এর অ্যারেটার নাম কি ছিল, ভ্যালস, বা ম্যাট্রিক্সের যে 2D অ্যারে ওটার নাম কি ছিল, ভ্যালস। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি, কিন্তু কম্বো বক্সটা একটা লাইব্রেরি ক্লাস, ওখানে যে লিস্ট আছে ওটার নাম অলরেডি প্রি ডিসাইডেড আইটেমস। তো ফিল্ডের নাম যদি আইটেমস হয়, গেটারের নাম কি হবে, গেট আইটেমস। এখন এই লিস্টটা কিন্তু প্রাইভেট, আমি কন্ট্রোলার ক্লাস ইজ অ্যান আউটসাইড ক্লাস। কন্ট্রোলার ক্লাস তো কম্বো বক্স ক্লাসের কিছু না, ওটা অন্য একটা ক্লাস। তাহলে কন্ট্রোলার ক্লাসের একটা হ্যান্ডলার মেথড থেকে যদি আমি কম্বো বক্সের আইটেমসটাকে ইউজ করতে চাই, এটা তো প্রাইভেট, তাহলে আমাকে গেটার দিয়ে গেট আইটেমস আমাকে এই আইটেমসটাই ফেরত দিবে। দেখেন রিটার্ন টাইপ হচ্ছে লিস্ট, তাই না? তাহলে গেট আইটেমস আমাকে এই আইটেমসটা দিবে, তখন আমি এই গেট আইটেমস করে আইটেমসটা বের করে নিয়ে ওইটাতে আমি অ্যাড করবো, লিস্টে যেভাবে অ্যাড করেন। তাহলে লিস্ট ক্লাসে অ্যাড মেথড আছে না, পাইথনে করেন নাই, এখানেও তাই। তাহলে আমার কম্বো বক্সের ফিল্ড হচ্ছে আইটেমস। তো কম্বো বক্স fxid ডট আইটেমস লিখতে পারতাম যদি এটা পাবলিক হতো, কিন্তু আমাকে এখন কি করতে হবে, কম্বো বক্সের fxid মানে অবজেক্ট নেম ডট গেট আইটেমস করে আইটেমসটা পাবো, দেন ডট অ্যাড করে ওইখানে আমি অ্যাড করব। কি অ্যাড করব, টি যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং অ্যাড করব, টি যদি ইন্টিজার হয় ইন্টিজার অ্যাড করব। তাহলে টি স্ট্রিং হবে না ইন্টিজার হবে, ইট ডিপেন্ডস এখানে আমি কি ধরনের ডাটা রাখতে চাই আইটেমসের ভেতরে। আইটেমসের ভেতর যা রাখবো সেগুলো এখানে দেখাবো। এনি কোশ্চেন? জি, এনি কোশ্চেন, এনিওয়ান? না থাকলে বলেন কোশ্চেন নাই, চুপ করে থাকেন কেন? হ্যাঁ, নাই, ওকে। এখন খেয়াল করেন, if I click here, what is the purpose of this button? Click. কি অ্যাড করা? কিভাবে ডাটা পাবে কোত্থেকে? টেক্সট ফিল্ড থেকে। তাহলে টেক্সট ফিল্ডের ডাটাগুলোকে রিড করে পার্স করে কমপ্লেক্স নাম্বারের কনস্ট্রাক্টরের সাপ্লাই দিয়ে একটা নিউ কমপ্লেক্স নাম্বার করে সেটাকে অ্যারেতে অ্যাড করা। এই কাজটা কখন হবে? when this work will be done? হ্যাঁ, ক্লিক করলে। ক্লিক না করলে কি হবে না। তা আমি এখন তার মানে এগুলোর জন্য হ্যান্ডলার মেথড আছে, ইভেন্ট হ্যান্ডলার আছে। ইভেন্ট হ্যান্ডলার মেথড উইল বি এক্সিকিউটেড if and only if the event is triggered by the user. কিন্তু আমি যখন এইটাকে লোড করছি, এটা তো প্রিভিউ, ইটস নট দ্য রান, কিন্তু ধরে নেন এটাই রান, তাহলে এই যে লোডটা হলো, এখন এই কম্বো বক্সের আইটেমগুলো কি আমি দেখতে চাইবো না, নাকি মানে হোয়াট ইজ মাই এক্সপেকটেশন, যেখানে ক্লিক করলে আইটেমস গুলো দেখা যাবে নাকি এটা খালি থাকবে? দেখা যাবে। তাহলে আইটেম গুলো তো অ্যাড হতে হবে। তাহলে আইটেম গুলো কি আমি অ্যাড করার জন্য কোনো ইভেন্ট ট্রিগার করেছি না, কিন্তু আমি চাই অটোমেটিক আইটেম গুলো অ্যাড হয়ে থাকবে, তাই না? কারণ আমি চাই এই যে আইটেম গুলো অ্যাড হওয়া, এই কাজটা ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকুক, সো দ্যাট whenever my fxml is loaded, combo box items are already populated. সো কাজে আমি ওখানে ক্লিক করলে ওই লিস্টের ভেতরে যে আইটেমস গুলো রেখেছি সেগুলো অলরেডি এখানে দেখাবে অটোমেটিক। সো আই ওয়ান্ট দিস টাস্ক টু বি এক্সিকিউটেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড when the fxml is rendered বা loaded। তার মানে ইউজার হিসাবে আমাকে যাতে কোনো ইভেন্ট ট্রিগার করতে না হয় টু অ্যাকচুয়ালি মেক দ্য কম্বো বক্স ওয়ার্ক, আমি চাই এটা অলরেডি রেডি হয়ে থাকুক। তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো কাজ করতে চাই, those tasks should go to the initialize method. ওকে, তো আমরা যদি কন্ট্রোলার ক্লাসে যাই, এখানে দেখেন একটা ইনিশিয়ালাইজ মেথড মেক আপডেট কন্ট্রোলার করলে সে তৈরি করে দেয়, ওটা খালি। if you want any task to be executed when the fxml is rendered on your display, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড টাস্ক, আপনি কোনো কিছু ক্লিক করে কাজটা করাবেন না, সেটা তো আপনার যেটা করার করবেনই, কিন্তু আপনি যদি এর বাইরে চান না অনেক কিছু যে অলরেডি রেডি থাকুক, হয়ে থাকুক, তাহলে সেই ব্যাকগ্রাউন্ড টাস্কগুলো তো ইভেন্ট ক্লিক করে আমি করছি না,
আমি চাই এটা এমনি হয়ে থাকুক, so that should go to the initialize. So when your fxml is rendered or initialized, this is the task. তাহলে আমার এখানে কম্বো বক্সটাকে পপুলেট করে রাখতে হবে, এইটা আমি কোনো ইভেন্ট হ্যান্ডল মেথডে দিলে হবে না, এটা ইনিশিয়ালাইজে করতে হবে। আর ইউ ফলোইং হোয়াট আই এম সেইং? ইফ নট, আস্ক কোশ্চেন। আপনি এখানে যে অবজেক্ট ক্রিয়েট করবেন, এটা কি এই এফএক্সএমএলটা যখন লোড হয়েছে উইন্ডোতে তখন কি অবজেক্ট ক্রিয়েট হয়েছে, নাকি এটা পরে আপনি যখন ক্লিক করছেন তখন হয়েছে? পরে। তার মানে if you click then only object will be. So you are, as a user, you are initiating the task by triggering the event, তাই না? So but if you don't trigger the event, that task will not be performed. কিন্তু আমি চাই যে আমি কোনো টাস্ক ট্রিগার করার আগেই কম্বো বক্স should be populated. তাহলে আমি এই এফএক্সএমএল লোড হওয়ার পরে আমি কম্বো বক্স পপুলেট করার জন্য কোনো ক্লিক যাতে করতে না হয়, এটা অটোমেটিক যাতে লোড হয়ে থাকে। তো অটোমেটিক কোনো কিছু মানে উইদাউট ইনিশিয়েটিং ইভেন্ট, এটা অ্যাজ পার্ট অফ দ্য ইনিশিয়ালাইজেশন অফ ইউর এফএক্সএমএল ওই কাজটা হয়ে থাকবে। দ্যাটস হোয়াই ইট ইজ ইনিশিয়ালাইজ, মানে কনস্ট্রাক্টরের মতো। কনস্ট্রাক্টর তো ফিল্ডের ভ্যালু সেট করে, ইনিশিয়ালাইজে আপনি যে কোনো কিছুই করতে পারেন। সো ইউ আর ইনিশিয়ালাইজিং ইউর এফএক্সএমএল, ওকে? অর্থাৎ ইনিশিয়ালি যে কাজগুলো হয়ে থাকুক বলে আপনি চাচ্ছেন। আমি একটা রিয়েল এক্সাম্পল দেখাই। Let's say IRAS. Now if I click on this login button, what will happen? যদি লগইন সাকসেসফুল হয়, তো ড্যাশবোর্ডে যখন ড্যাশবোর্ডটা লোড হচ্ছে, কিছু কাজ অলরেডি হয়ে আছে, কিছু কাজ অলরেডি ড্যাশবোর্ডে হয়ে আছে। সেগুলো কি বলেন তো? দিস ইজ দ্য ড্যাশবোর্ড, ফ্যাকাল্টি ড্যাশবোর্ড। তাহলে কাজগুলো কি হয়ে আছে দেখেন। এই লগইন বাটন ক্লিক করে আই এম সুইচিং দ্য এফএক্সএমএল, কিন্তু এই ড্যাশবোর্ড এফএক্সএমএলটা যখন লোড হবে, I have not done anything. Dashboard XML টা লোড হলো, but is there any background task? Yes, এই যে এখানে সে আমার গেটার দিয়ে আমার নেম বের করে, গেট নেম দিয়ে নেম ফিল্ডটা এখানে শো করতেছে একটা লেভেলে, প্লাস আমার আইডি দিয়ে ডাটাবেস সার্চ করে আমি কি কি কোর্স পড়াই সেই কোর্সের ডিটেলস এখানে লোড করে রাখছে একটা টেবিলে। এখানে একটা টেবিল লোড করে রাখছে উইথ মাই কোর্স ইনফরমেশন, অ্যান্ড একটা লেভেল সে সেট করে রাখছে উইথ মাই নেম। তাহলে এটা করার জন্য কি আমি কিছু ক্লিক করছি না, এটা অটোমেটিক হয়ে আসে, দ্যাট বিকজ ইট ইজ পারফর্মড ইন ইনিশিয়ালাইজ মেথড। সো ব্যাকগ্রাউন্ড চেকিং, ডাটাবেস থেকে কোনো কিছু প্রিলোড করে রাখা, সিনটার আসার সময় এই কম্বো বক্সের আইটেমস গুলো অ্যাড করা, এই ধরনের যে সমস্ত কাজগুলো আপনি চান যে এগুলো প্রি পারফর্ম অবস্থায় থাকুক, when the fxml is loaded you have to put those code in initialize method. অ্যারিথমেটিক অপারেশন আমরা এরকম কিছু করি নাই, কিন্তু এখন আমরা যেহেতু কম্বো বক্স আমরা ইউজ করছি, এখন কম্বো বক্স রেডি করার জন্য যদি আবার আরেকটা বাটন লাগে তাহলে তো মুশকিল, then it's not user friendly. Combo box should be automatically populated with the items. That's why আমরা এটা ইনিশিয়ালাইজ করব, ওকে? তাহলে ইনিশিয়ালাইজ আমরা কি করতে পারি না, what is the fx id of the combo box? fx id দিতে হবে। তাহলে এটা আমরা কি রিপ্রেজেন্ট করছি, তাহলে অপারেশন কম্বো বক্স fx id, ওকে। আর এটা এক্সিকিউট বাটন, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন, এটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অ্যাড নিউ, ওকে, কমপ্লেক্স নাম্বার বাটন অন অ্যাকশন, এটা অলরেডি আছে। তাহলে এটা বাকি ছিল আর এইটা বাকি ছিল, আর এটাকে আমরা আপডেট করছি। আমি যদি এখন সেভ করে আপডেট কন্ট্রোলার করি, অ্যাকর্ডিংলি সেটা চেঞ্জ হয়ে যাবে, ওকে? সো ফাইল, সেভ, নাও আপডেট কন্ট্রোলার, এই যে রাইট ক্লিক, আপডেট কন্ট্রোলার। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ক্রিয়েট অ্যান্ড এই মেথডটা এখন আর প্রয়োজন, আমি ডিলিট করে দিতে পারি, কারণ এটা আগের বার ছিল। এখন তো আমি এটার নাম চেঞ্জ করে দিয়েছি, কাজে ওই নামে সে আবার নতুন করে একটা দিয়েছে, ওকে? তাহলে এখন এটার কাজ কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস মেথড, এর কাজটা কি? কি অ্যাড করব?
কমপ্লেক্স নাম্বার নিউ ইনস্ট্যান্স ইউজিং দ্য টেক্সট ফিল্ড ভ্যালুস। তো অ্যাড করে রাখবো কোথায়? কি টাইপের অ্যারে? কোথায় সেই অ্যারে? তাহলে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, কম্বো বক্স যেহেতু নতুন আসছে, এটা ইম্পোর্ট করতে হবে। তাহলে এগুলো তো আমার ফিল্ড, এগুলো এফএক্স আইডি থেকে আসছে। নন এফএক্স আইডি ফিল্ডও আমার এখন একটা লাগবে, সেটা কি? কমপ্লেক্স নাম্বার টাইপের ওয়ান ডাইমেনশনাল অ্যারে, লেটস সে complex a double r. So this is my another field, but এটার সাথে fxml এর কোনো সম্পর্ক নাই। এই ফিল্ডটা আমি বানিয়েছি আমার কাজের সুবিধার জন্য, হ্যান্ডলার মেথডগুলো যাতে কাজ করতে পারে তার প্রয়োজন অনুযায়ী, সেই জন্য আমি এটা ডিক্লেয়ার করেছি অ্যাজ এ ফিল্ড। কাজে সব ফিল্ডই যে মেক কন্ট্রোলার থেকে আসবে তা কিন্তু না। মেক কন্ট্রোলার থেকে সেই ফিল্ডগুলোই আসবে যেগুলোর যে নোটগুলোর আপনি এফএক্স আইডি দিয়েছেন। তাহলে নোট ক্লাসের অবজেক্টগুলো ফিল্ড হবে, কিন্তু নোট ক্লাসের বাইরেও তো আপনার আরো অন্যান্য ফিল্ড লাগতে পারে, যেমন একটা অ্যারে লাগতে পারে, একটা ইন্টিজার লাগতে পারে, একটা স্ট্রিং লাগতে পারে। আপনার প্রয়োজন যদি ফিল্ড হিসেবে লাগে, সেগুলো কিন্তু আপনাকে নিজস্বভাবে অ্যাড করতে হবে। এগুলো কিন্তু অটো জেনারেশন আসবে না, কারণ এফএক্সএমএল এর সাথে এগুলোর কোনো সম্পর্ক না। এগুলো হচ্ছে আপনার লজিক্যালি আপনি প্রয়োজন মনে করছেন, তাই আপনি ডিক্লেয়ার করছেন অ্যাজ ফিল্ড। ওকে, তাহলে কম্বো বক্স অবজেক্টের নাম কি? কম্বো বক্স অবজেক্টের নাম কি? আচ্ছা, এখন দেখেন এই যে আউটপুট লেভেল, এটা কি ধরনের অবজেক্ট? এটা কি একটা অবজেক্ট না? হোয়াট ইজ দ্য ক্লাস নেম? টাইপ কি? হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস অবজেক্ট? হ্যাঁ, এই অবজেক্টের টাইপ কি? আচ্ছা, এই অবজেক্টের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস অবজেক্ট? এফএক্স আইডি গুলো তো সব অবজেক্ট, তাহলে এটা টাইপ কি? ক্লাস নেম ইজ দ্য টাইপ। হোয়াট ইজ ইট টাইপ? আমি যদি বলি যে এমপ্লয়ি আসিফ কমা শফিক, তাহলে আসিফ কি? অবজেক্ট নেম। হোয়াট ইজ দ্য টাইপ? আসিফের টাইপ কি? এমপ্লয়ি। তাহলে এটার টাইপ কি? টেক্সট ফিল্ড, এখানেই তো আছে। এটা হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে এটার টাইপ কি? এটার টাইপ কি? এটার টাইপ কি? কিন্তু এটা ইউল আন্ডারলাইন কেন? বাকিগুলো তো ইউল আন্ডারলাইন নাই, ইম্পোর্টও করা হয়েছে। তাহলে হোয়াই ইট ইজ ইউল আন্ডারলাইন? কারণ হলো এখানে কমপ্লিট হয় নাই। আপনার এফএক্স আইডি যা দিয়েছেন কম্বো বক্স ক্লাসের একটা নাম, সো সে এখানে অবজেক্ট হিসাবে ডিক্লেয়ার করে ফিল্ড হিসাবে রেখে দিয়েছে কন্ট্রোলার ক্লাসে। কিন্তু কম্বো বক্স তো জেনেরিক ক্লাস, তাহলে আপনার এই কম্বো বক্সের যে ক্যাপিটাল লেটার, ওটাকে আপনি কি দিয়ে রিপ্লেস করতে চান? এই যে অপারেশন কম্বো বক্স, হোয়াট শুড বি দ্য টাইপ অফ দ্য আইটেমস? লিস্টে আইটেমস নামে যে লিস্ট আছে তার যে কন্টেন্ট, সেগুলোর টাইপ কি চাচ্ছেন আপনি? ইন্টিজার চাচ্ছেন না স্ট্রিং চাচ্ছেন? তাহলে আমার এখন বলতে হবে স্ট্রিং। নাও দিস ইয়েলো লাইন ইজ গন। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাজ হলো আমার এটাকে আমি কি করব? ওর ভিতরে যে লিস্ট আছে ওটা তো প্রাইভেট। এখন এই ইনিশিয়ালাইজ মেথড কি কম্বো বক্স ক্লাসের মেথড? ইনিশিয়ালাইজ মেথড, এই মেথডটা কি কম্বো বক্স ক্লাসের মেথড নাকি অন্য কোনো ক্লাসের মেথড? ইনিশিয়ালাইজ মেথড, এটা কোন ক্লাসের মেথড? এই যে হাইলাইট করা মেথডটা ইনিশিয়ালাইজ, এই ইনিশিয়ালাইজ মেথডটা কোন ক্লাসের মেথড? কম্বো বক্স আপনি কোড দেখলেই তো বুঝতে পারেন এটা কোন ক্লাসের মধ্যে তৈরি করা হচ্ছে। কোথায় কোথায় পাইলেন কম্বো বক্স ক্লাসের মধ্যে তৈরি করা হচ্ছে? এটা এই যে কন্ট্রোলার ক্লাসের ভিতরে আপনি তৈরি করতেছেন।
এই যে কন্ট্রোলার, এগুলো এগুলো তো কন্ট্রোলার ক্লাসের মেম্বার সব। তো এই ভুল এখন হচ্ছে কেন? এগুলো হচ্ছে মেম্বার ডাটা আর এগুলো হচ্ছে মেম্বার ফাংশন। তাহলে এগুলো কোন ক্লাসের মেথড? ইনিশিয়ালাইজ কন্ট্রোলার ক্লাসের মেথড। তাহলে এটা কি কম্বো বক্স ক্লাসের মেথড? ইয়েস অর নো? তাহলে এটা আউটসাইডার। তাহলে ও কিন্তু চাইলেও এই আইটেমস দিলে হবে না, কারণ আইটেমস হচ্ছে প্রাইভেট ফিল্ড। ঠিক আছে, আইটেমস প্রাইভেট ফিল্ড, অ্যাক্সেস নাই। ওই যে দেখেন বলে দিচ্ছে আইটেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন কম্বো বক্স ক্লাস। তার মানে আইটেমসকে কম্বো বক্স ক্লাসের মেথডগুলো আইটেমস হিসাবে দিস ডট আইটেমস দিলেই পেয়ে যাবে, কিন্তু ইনিশিয়ালাইজ মেথড কিন্তু ওই অবজেক্ট নেম ডট আইটেমস দিলে পাবে না, কারণ ইনিশিয়ালাইজ তো কম্বো বক্সের মেথড না। তাহলে ওকে গেটার ইউজ করতে হবে, গেটার মেথড হুইচ ইজ পাবলিক, ও আইটেমসটা রিটার্ন করবে। আমরা একটু আগে নোটপ্যাডে দেখলাম। তাহলে গেট আইটেমস, তাহলে এইটুকু আমি কি পাবো? এই পুরো জিনিসটুকু আমাকে কি রিটার্ন? এটা একটা মেথড কল। সো উই আর কলিং দ্য গেট আইটেমস মেথড অফ দ্য কম্বো বক্স ক্লাস, যার ক্লায়েন্ট হচ্ছে অপারেশন কম্বো বক্স। তাহলে ও কি রিটার্ন করবে? অপারেশন কম্বো বক্সের যে ফিল্ড আছে আইটেমস নামে একটা লিস্ট, ওই লিস্টটা রিটার্ন করবে। তাহলে পুরাটুকু হচ্ছে লিস্ট। তাহলে এই যে লিস্ট ডট অ্যাড, লিস্ট ক্লাসের অ্যাড, কি অ্যাড করব? এই যে স্ট্রিং। আপনি বলছেন এই পার্টিকুলার অপারেশন কম্বো বক্সের জেনেরিক টাইপ শুড বি কনসিডার্ড অ্যাজ এ স্ট্রিং। তার মানে ওর ভেতরে যে আইটেমস ওইটাও একটা স্ট্রিং এর লিস্ট, তার মানে ওখানে শুধু স্ট্রিং অ্যাড করা যাবে। তাহলে আমার অপারেশন কি হতে পারে? অ্যাড, লেটস সে এন্ড শো। তো এইভাবে আপনার লিস্টে যেভাবে অ্যাড করে একটা একটা করে আপনি অ্যাড করে দিতে পারেন, অথবা যদি মাল্টিপল হয় অ্যাড অল দিয়ে একসাথে করা যাবে। সো অ্যাড অল, তাহলে এটা বলতে পারেন সাবট্রাক্ট and show, then let's say show all. So that is how you add the content to the list items, which is a field of combo box. তাহলে combo box এর ভেতরে একটা লিস্ট আছে। সো combo box এর কন্টেন্ট গুলো কি হবে, আইটেম গুলো কি হবে, সেগুলো আইটেমস নামে একটা লিস্টে আমরা অ্যাড করে দিলেই চলে আসবে। দ্যাটস অল। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। আর এইটা এখন আর আমাদের প্রয়োজন নাই, কারণ এটা আমাদের গত ক্লাসের যে অ্যাড বাটন ছিল, মানে ক্রিয়েট এন্ড শো বাটন ছিল, সেইটার মেথড, কিন্তু আমরা মেথডের নামটাই চেঞ্জ করে দিয়েছি। সো ইট ইজ নো মোর রিলেভেন্ট, সেটা আমরা আসলে ডিলিট করে দেব। ওকে, আমি যদি এইটুকু আপনাদের রান করে দেখাই, তাহলে এখন দেখবেন যে কম্বো বক্সের আইটেম গুলো চলে আসছে। কেন? এটা ইনিশিয়ালাইজে দেওয়া আছে, অটোমেটিক চলে আসবে। এই যে ঠিক আছে, ক্যান ইউ সি ফ্রম দ্য ব্যাক? অত পিছনে দেখা যায়? ও ওখানে দেখেন। ওকে, তো অত পিছনে বসেন কেন আপনি সবসময়? সামনে কত খালি জায়গা। ওকে, আর ইউ ডুইং ইউরসেলফ? ওকে, এখন আমার এই এক্সিকিউট বাটনের কাজ কি হবে? তার আগে, এক্সিকিউট করার আগে তো আমাকে অ্যাড করে নিতে হবে। এখন দেখেন এই অ্যারেটা এই বাটনটা ইউজ করবে, কারণ অ্যারেতে রাখার জন্য। আবার এক্সিকিউট বাটন অ্যারেটা ইউজ করবে অপারেশন। তাহলে এই অ্যারেটা মাল্টিপল মেথড থেকে ইউজ হবে। কাজেই দ্যাট অ্যারে ক্যানট বি ফিল্ড, সরি, দ্য অ্যারে ক্যানট বি লোকাল টু এ হ্যান্ডলার মেথড। কারণ এই হ্যান্ডলার মেথডে যদি অ্যারে ডিক্লেয়ার করি এ পাবে না, আবার এটার হ্যান্ডলারে যদি ডিক্লেয়ার করি এ পাবে না, দুজনেরই দরকার, তখন ফিল্ড বানাইতে হবে। দ্যাটস ওয়াই আমার অ্যারে ইজ ফিল্ড। ওকে, এই জন্য অ্যারেটাকে আমরা ফিল করেছি। এখন আমি অ্যারে আমরা বলেছি না যে অ্যারে নিজেও একটা ক্লাস, তাহলে অ্যারেটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, নাহলে কিন্তু অ্যারেতে অ্যাড করা যাবে না, কারণ অ্যারের তো মেমোরি নাই, অ্যাড করব কোথায়? তো অ্যারেটাকে ইনস্ট্যান্সিয়েট করে রাখতে পারে আমি ইনিশিয়ালাইজে। তাহলে কমপ্লেক্স অ্যারে, ওই যে স্ট্যাকের মধ্যে যেভাবে করেছিলাম, ইকুয়াল টু নিউ
কমপ্লেক্স নাম্বার অফ সাইজ, একটা সাইজ দিয়ে দিতে পারেন, ধরেন ডিফল্ট সাইজ দিয়ে দিলেন 10। তাহলে আমার এই কমপ্লেক্স অ্যারেতে আমি 10টা কমপ্লেক্স নাম্বার রাখার জন্য মেমোরি অ্যালোকেট করে রাখলাম। তাহলে আমার অ্যারে ইজ ইনস্ট্যান্সিয়েটেড, অ্যারে এখন রেডি। এখন এলিমেন্ট হিসাবে আমি একটা করে কমপ্লেক্স নাম্বার ইনস্ট্যান্স অ্যাড করে দিব। কি গল্প করেন এই যে এদিকে, কি বিষয় নিয়ে কথা হচ্ছে? এখন আমার কাজ হচ্ছে এই এখানে অবজেক্ট অ্যাড করা। তাহলে আমি এই বাটনটা যখনই ক্লিক করব তখন আমার অ্যারেতে অ্যাড হবে। তো বাটনটা যখন ফার্স্ট টাইম ক্লিক করব তখন সে অ্যারের কত নাম্বার এলিমেন্ট হিসেবে অ্যাড হবে? ইন্ডেক্স কত? 0। পরের বার, তারপরের বার, তাহলে আমার অ্যারের সাইজ কত? 10। তাহলে আপ টু 9। তাইলে ক্লিক করলে বুঝবে কি করে এটা প্রথম ক্লিক না থার্ড ক্লিক? ক্লিক তো ক্লিকই। যখনই ক্লিক করবেন অন অ্যাকশন এক্সিকিউট করবে, কিন্তু অন অ্যাকশন বুঝবে কি করে এটা কত নাম্বার ক্লিক? নাহলে তো সে ওই 0তেই রিপ্লেস করতে থাকবে। তাহলে আপনাকে ইন্ডেক্স ট্র্যাক করতে হবে। তাহলে আপনার ইনিশিয়ালি ইন্ডেক্স শুড বি 0, যখনই অন অ্যাকশন কাজ করবে ইন্ডেক্সকে বাড়ায় দিবে অ্যাড করে। তাহলে যখনই সে আবার এক্সিকিউট করবে লাস্ট যে ইন্ডেক্সের ভ্যালুটা ছিল ওইটা নিয়ে কাজ করবে। তাহলে প্রত্যেকবারই সে বাড়ায় দিচ্ছে ইন্ডেক্স। তাহলে আমার একটা ইন্ডেক্সও লাগবে। ওকে, আর ইউ ফলোইং? তো নাও আচ্ছা, এটা যদি লিস্ট হতো, লিস্ট হলে কিন্তু আপনি লিস্টে যখন বলেন যে ডট অ্যাড, সে অটোমেটিক শেষে অ্যাড করে। তাহলে আমার লিস্টে 5টা এলিমেন্ট আছে, আপনি যখন আবার বলেন যে লিস্ট ডট অ্যাড তখন সে 6 নাম্বার হিসাবে ওটাকে অ্যাড করবে। আবার যখন বলবেন যে লিস্ট ডট অ্যাড 7 নাম্বার। কিন্তু অ্যারেতে আমাকে ইন্ডেক্স দিয়ে দিতে হয় যে কোন পজিশনে আমি ডাটাটাকে অ্যাড করতে চাচ্ছি। এখন আমার অ্যারের সাইজ যদি হয় 10, তাহলে ইন্ডেক্স হচ্ছে মানে পজিশন 0 থেকে 9। ঠিক আছে? তাহলে আমার যদি একটা রোডে 10টা বাড়ি থাকে, এটা একটা ইন্ডেক্স থাকে না, হাউস নাম্বার 1, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 3, হাউস নাম্বার 4। তাহলে আপনি একটা ফুড পান্ডাতে ফুড অর্ডার করেছেন, বার্গার। এই বার্গারটা সে কত নাম্বার বাড়িতে ডেলিভারি দিবে? সো হি নিড দ্য লোকেশন অফ দ্য হাউস, তাই না? অ্যারে লোকেশন নিয়ে কাজ করে। তাহলে আপনি যখন এই জন্য এটা অ্যারে একটা লিমিটেশন যে ফিক্স সাইজ। সো ইফ ইউ সে দ্য সাইজ অফ 100 ক্যাপাসিটি, তার মানে এটা কন্টিনিউয়াস মেমোরি। লিস্ট কিন্তু এই নোট এই র্যামের এখান থেকে হলো, পরের নোট এখান থেকে হতে পারে, কারণ এই নোট জানে পরের নোটটা এইখানে, আবার এই নোট জানবে থার্ড নোট ওইখানে। কিন্তু অ্যারেতে যখন অ্যালোকেট করা হয় 10 এলিমেন্টস, কন্টিনিউয়াস মেমোরি। তো তাহলে এই যে প্রথম জায়গাটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ইন্ডেক্স 0, তারপরেরটা সেকেন্ড ইন্ডেক্স 1, এইভাবে 9। তো আমি যখন ক্লিক করলাম তখন এটা কততম ক্লিক, এই হিসাবটাই তো আমার ইন্ডেক্স। তাহলে ওটা আমাকে ট্র্যাক করতে হবে। তো আমরা একটা ইন্ডেক্সও এখানে ডিক্লেয়ার করব। সো এটা প্রাইভেট, কারণ এই কন্ট্রোলার ক্লাসের বাইরে এই অ্যারের কোনো ইউজ নাই। সো প্রাইভেট ইন্ডেক্স ইন্টিজার। ওকে, ইন্টিজার ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্সটাকেও আমরা এফএক্সএমএলটা যখন লোড হবে তখন ইট শুড বি 0, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম। এফএক্সএমএলটা যখন লোড হচ্ছে তখন তো আমার সবকিছুই খালি, তাহলে তখন আমার ইন্ডেক্স শুড বি 0। ওকে, তার মানে তখন যেটা অ্যাড করবো সেটা ফার্স্ট পজিশনে যাবে, অর্থাৎ 0 পজিশনে যাবে। তো ইনিশিয়ালাইজ আমি বলে রাখতে পারি ইন্ডেক্স ইকুয়াল টু 0। ওকে, এখন আমার এই অ্যাড মেথডের কাজ কি? কমপ্লেক্স ARR of index, that is the position, equal to যা রাখতে চান। এখন অ্যারেটা কি টাইপের অ্যারে, এলিমেন্ট গুলোর টাইপ কি? তাহলে কমপ্লেক্স নাম্বার রাখতে হবে। তাহলে ডান পাশ থেকে একটা কমপ্লেক্স নাম্বার আসতে হবে। তাহলে ডান পাশ থেকে আমরা কি দিব? নিউ কমপ্লেক্স নাম্বার। কনস্ট্রাক্টরে কি দিব? এইভাবে যদি ছেড়ে দেই তাহলে আমার প্রথম কমপ্লেক্স নাম্বার হবে 0 + 0i। কিন্তু আমি তো চাই এখানে যা দিব তার উপর ভিত্তি করে, আমি যদি এখানে দিই 34 আর 5, তাহলে I want 34 + 5i, not 0 + 0i।
So I have to use parameterized constructor. তাহলে এখানে আমি প্যারামিটার দিব দুইটা, তাহলে ধরুন কমা দিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট প্যারামিটার কি হবে বলেন? টেক্সট ফিল্ডের ভ্যালু। তাহলে টেক্সট ফিল্ডের নাম কি? রিয়েল টেক্সট ফিল্ড। প্রথম প্যারামিটার কনস্ট্রাক্টর হচ্ছে রিয়েল, মিলিয়ে দিতে হবে। সো ইট উইল বি রিয়েল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। কিন্তু গেট টেক্সট তো আপনাকে স্ট্রিং দিবে, কিন্তু আপনার প্যারামিটারের টাইপ কি, মানে ফিল্ডের টাইপ কি রিয়েলের? You go to the model class, what is the type of your real? তাহলে ওই স্ট্রিংকে ফ্লোটে কনভার্ট করতে হবে। সো নাও ইউ হ্যাভ টু সে float dot parse float। ইন্টিজারের জন্য ইন্টিজার ডট পার্স ফ্লোট, এই যে, তাহলে পুরো স্ট্রিংটাকে আমি ফ্লোটে কনভার্ট করে ফেললাম। So that is the first parameter of the constructor, and that will be the second parameter of the constructor, but now it will come from imaginary text field. So তাইলে আমি একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করে ফেললাম, নিউ কমপ্লেক্স নাম্বার। ওকে, so this is the beginning of the constructor, this is the end of the constructor, and semicolon, this is the end of the statement. তো পুরোটা কিন্তু আসলে এক লাইন, আপনার বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে লিখেছি। তাহলে এটা কোথায় যাচ্ছে? কত নাম্বার এলিমেন্টে যাচ্ছে? এই নতুন কমপ্লেক্স নাম্বারটা অ্যারের কত নাম্বার এলিমেন্ট? কেন 0? বিকজ দ্য ভ্যালু অফ ইনিশিয়াল ভ্যালু অফ ইন্ডেক্স ইজ 0। কিন্তু পরের বার যখন ক্লিক করবে ইট শুড বি, তাহলে ইন্ডেক্স বাড়াইতে হবে। তাহলে আপনি এখানে বলবেন যে ইন্ডেক্স প্লাস প্লাস, অথবা এখানে আমি করে দিতে পারি ইন্ডেক্স প্লাস প্লাস। না, কারেন্ট ভ্যালুটা ইউজ করে পোস্ট ইনক্রিমেন্ট। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন প্লাস প্লাস এন্ড প্লাস প্লাস এক্স, তাই না? আমি যদি বলি যে ইন্ট এক্স ইকুয়াল টু 10, ঠিক আছে? এখন আমি যদি বলি যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস, এবং এখন যদি আমি বলি যে প্রিন্ট, হ্যাঁ, ধরেন জাভার টার্মটা যদি লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট লাইন, তো এখানে যদি আমি বলি যে এক্স ইকুয়াল টু দ্য ভ্যালু অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ওয়াই, তাহলে এখানে কি প্রিন্ট করবে বলেন? x equal to 11, y equal to 10। x কে আপনি বাড়াইছেন না, x তো বাড়বে, কিন্তু পরে দেওয়ার মানে হলো অপারেশনের পরে বাড়বে, আফটার দ্য এক্সপ্রেশন। তাহলে এখানে একটা ইকুয়াল এক্সপ্রেশন আছে, তাহলে ইকুয়াল মানে x এর ভ্যালুটা আপনি কোথাও ইউজ করতেছেন, তাহলে ইউজ হওয়ার পরে সে বাড়াবে, পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে তাই, ঠিক আছে? এখন ধরেন এখানে যদি আমি দেই এক্স এর সাথে ধরেন দিলাম যে z ইকুয়াল টু 10, একই কাজ যদি আমি প্রি ইনক্রিমেন্টে করি যে z ইকুয়াল টু আচ্ছা ধরেন এখানে আপনি ধরেন আপনি z এখানে ধরেন a দেন, a ইকুয়াল টু 10 কমা b, আর x ইকুয়াল টু 10 কমা y, ঠিক আছে? একটা ভেরিয়েবল, তাহলে x এর মানও 10, a এর মানও 10, কিন্তু এখন আমি বলবো যে b ইকুয়াল টু প্লাস প্লাস a, তাহলে এখন যদি আমি প্রিন্ট করি a আর b, মানে a আর b, তাহলে a ইকুয়াল টু a আর এখানে b ইকুয়াল টু b, তাহলে এখানে কি আসবে বলেন? a ইকুয়াল টু 11, b ইকুয়াল টু 11। মানে ইউজ করার আগে বাড়ায় ফেলো,
এটা হচ্ছে ইউজ করার পরে বাড়াও, এটা পোস্ট ইনক্রিমেন্ট, ইনক্রিজ আফটার দ্য ইউজ অফ কারেন্ট ভ্যালু অফ এক্স। আর এটা হলো ফার্স্ট ইনক্রিজ দেন ইউজ ইট wherever you want to use। তাহলে এখানে এক্স এর ভ্যালু কিন্তু বাড়বে, দুই জায়গাতেই বাড়বে, পোস্টেও বাড়বে ফ্রিতেও বাড়বে, কিন্তু ওই বাড়ানোটা যেখানে ইউজ করা হলো সেখানে প্রিভিয়াস ভ্যালু ইউজ হবে নাকি লেটেস্ট ভ্যালু ইউজ হবে, সেইটা হচ্ছে প্রি না পোস্ট। তাহলে আমরা তো ইন্ডেক্সটাকে বাড়াতে চাই ডাটা রাখার পরে, তাহলে হোয়াট এভার ইজ দ্য ইন্ডেক্স সেটাতে ডাটা রাখবো, তারপর ইন্ডেক্সটাকে বাড়িয়ে দিব যাতে পরের ক্লিকে পরের ভ্যালুটা ইউজ হয়। তাহলে এখন প্রথম ক্লিকে ওটা 0 ছিল, এখন ওটা 1 হয়ে যাবে। তো এই যে এক্স প্লাস প্লাস করতেন না, তাহলে এক্স তো বাড়বে না? অপারেশন তো ইকুয়াল, এটা তো পরের একটা পরে গিয়ে আপনি প্রিন্ট করতেছেন, এটা তো আর আপনি এই লাইনে প্রিন্ট করতে, এটার মধ্যেই তো আর প্রিন্টটা হচ্ছে না, এটা তো আলাদা একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা যখন শেষ তখন তো এক্স বেড়ে যাবে। এখন এই স্টেটমেন্টে এক্স এর একটা ইউজ আছে, এখন সে বাড়ানোর পরের ভ্যালুটা ইউজ করবে নাকি বাড়ানোর আগের ভ্যালুটা ইউজ করবে? যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, বাড়ানোর আগের ভ্যালুটাকে ইউজ করবে ওয়াই এর জন্য, আর যেহেতু এটা প্রি ইনক্রিমেন্ট, বাড়ানোর পরের ভ্যালুটা ইউজ করবে। তো এটা প্লাস প্লাস দিলে সে বাড়বেই, সেটা পোস্ট হলেও বাড়বে প্রি হলেও বাড়বে, কিন্তু কথা হচ্ছে যে ওর ওইটাকে যখন আপনি একই সাথে কোথাও ইউজ করছেন, এটা কি আফটার ইনক্রিমেন্টেড ভ্যালু ইউজ হচ্ছে নাকি বিফোর ইনক্রিমেন্টেড ভ্যালু ইউজ হচ্ছে? তো পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে ইউজ দ্য কারেন্ট ভ্যালু ফার্স্ট দেন ইনক্রিমেন্ট, আর প্রি ইনক্রিমেন্ট মিন্স ইনক্রিমেন্ট ফার্স্ট দেন ইউজ ইট টু দ্য wherever it is। ঠিক আছে, ওকে। আচ্ছা, কিসের অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্সের টাইম হয় নাই। হ্যাঁ, ক্লাসে তো হয়ে গেছে অ্যাটেন্ডেন্স, এখন আপনাকে অ্যাটেন্ডেন্স দিলে আমাকে লেট দেখাবে যে আমি নিজে 1 ঘন্টা লেট। কার্ড পাঞ্চে তো আর আইরাসের অ্যাটেন্ডেন্স হয় না। পরেরটা দেন, কয়টা অ্যাবসেন্ট আপনার? আপনার টোটাল অ্যাবসেন্ট কয়টা? টোটাল অ্যাবসেন্ট কয়টা? 3টা। তো আপনার তো ভয়ের কিছু নাই, 12টা হইলে না আপনি উইথড্র হবেন। আচ্ছা, এটা কি বোঝা গেল? এখন আমাকে আরেকটা জিনিস আমি করতে পারি, খেয়াল করেন, যেখানে তো আমি অ্যাড করে দিলাম, কিন্তু হোয়াট ইফ মাই অ্যারে ইজ ফুল? তখন রাখতে গেলে তো আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হয়ে যাবে। আমার ইন্ডেক্সের হাইয়েস্ট ভ্যালু ক্যান বি 9, 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু যে প্লাস প্লাস যে করছি ইট ক্যান গো ম্যাক্সিমাম 9। এটা তো আমরা ইনিশিয়ালাইজে ঠিক করে দিলাম, আপনি এখানে যা দিবেন তাই। So that is the limitation of array. What is the limitation of array? It's size bound. But what is the advantage of array? It's random access. সিডির মতো, আপনার সিডিতে 100টা গান আছে, আপনি ডাইরেক্ট 25 নাম্বার সংটা প্লে করতে পারেন উইদাউট এনি ডিলে, বিকজ ইউ ক্যান ডাইরেক্টলি ক্যালকুলেট দ্য লোকেশন অ্যান্ড ইউ ক্যান গো দেয়ার। কিন্তু লিস্টে কি সেটা পারবেন? লেটস সে ইউ হ্যাভ এ লিস্ট উইথ 100 নোডস, ক্যান ইউ ডাইরেক্টলি অ্যাক্সেস দ্য 25th নোড? So you have to start from the first node, then first node গিয়ে দেখতে হবে second node কোথায়, second node গিয়ে sequential access. So it's slow. But what is the advantage of list? It's not size bound. It can grow as long as memory supports. As long as there is memory, it can grow. তাহলে list has an pro and con. Array also has pros and con. তাহলে এই array আর লিস্টের যে প্রো গুলোকে একসাথে করে, মানে এটা র্যান্ডম অ্যাক্সেসও যাতে থাকে, আবার যাতে আনলিমিটেড করা যায়, এই জন্য একটা ক্লাস তৈরি করা হয়েছে অ্যারে লিস্ট। তাহলে লাইব্রেরিতে অ্যারে লিস্ট একটা খুব পপুলার একটা ক্লাস, যেটা এই দুইটার কম্বিনেশন বেনিফিটটাকে লেভারেজ করা যায়। সো আমরাও সেটা করব, বাট আগে আমরা অ্যারে দিয়ে করব। ওকে, পরের প্রজেক্টে আমরা অ্যারে লিস্ট ইউজ করব। বাট অ্যারে তো আমি ঠিক করে দিচ্ছি কি টাইপের অ্যারে। এটা কি টাইপের অ্যারে? এটা কমপ্লেক্স নাম্বার টাইপের অ্যারে, তাই না? এটা কি টাইপের অ্যারে? 1 ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে। এটা কি টাইপের অ্যারে?
2-dimensional integer array. So standard array is type specific, কিন্তু array list তো লাইব্রেরিতে রাখা আছে। এবং array list একটা খুব দারুণ একটা জিনিস, যে I can add as long as I want and also I can randomly access fast. তো তাহলে it should be kept for everybody's benefit. So array list is a generic class. এখন আপনি ঠিক করবেন আপনার array list আপনি কি অ্যাড করতে চান, ইন্টিজার অ্যাড করতে চান না স্ট্রিং অ্যাড করতে চান। আমাদের ক্ষেত্রে দ্যাট ক্যান বি অ্যারে লিস্ট অফ কমপ্লেক্স নাম্বার, বাট আগে আমাদের স্ট্যান্ডার্ড অ্যারেটা আমরা শিখছি, বাট স্ট্যান্ডার্ড অ্যারে হ্যাজ দ্য লিমিটেশন, যেটা উনি বললো যে 10, রাইট, হোয়াট এভার ইট ইজ। আমি যখন নিউ করব অ্যারেটাকে তখন যে সাইজটা দেবো দ্যাট ইজ দ্য সাইজ। ওকে, তাহলে আসেন আমরা এটা শেষ করে ফেলি। তাহলে এখানে কিন্তু আমার আরেকটা চেকিং বাদ আছে, সেটা কি, আমার অ্যারেটা ফুল কিনা। যেহেতু এটা লিস্ট না বা অ্যারে লিস্টও না, কাজে এখানে আমার সাইজ তো চেক করতে হবে। সো উই ক্যান ডু দ্যাট। তাহলে বলেন ইফ ইন্ডেক্স, হাইয়েস্ট ইন্ডেক্স কত হইলে আমি রাখবো 9, তাহলে লেস দেন 10, মানে 9 পর্যন্ত। আর 9 দিলে লেস দেন ইকুয়াল টু 9 দিতে হবে, ঠিক আছে। দেন আই উইল অ্যাড, বা আপনি উল্টাটা করতে পারেন, ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 9, তাহলে আপনি এখানে একটা অ্যালার্ট দিয়ে দেন, এলস আপনি অ্যাড করেন। ওকে, এখন অ্যালার্ট আমি বলতে পারি যে আমার ইন্ডেক্স ওভারফ্লো, তাই না। তাহলে একটা অ্যালার্ট নিতে, অ্যালার্ট দেখাইছি না আপনাদের আগে, অ্যারিথমেটিক অপারেশন অ্যালার্ট দেখানো হয় নাই। আচ্ছা, তাহলে অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। অ্যালার্টের কোনো জিরো প্যারামিটার অ্যালার্ট ইম্পোর্ট করতে হবে, আগে ইম্পোর্ট করলাম। অ্যালার্ট মানে পপ আপ যেটা আসে, এরর, ওয়ার্নিং, ইনফরমেশন, কনফার্মেশন, পপ আপ আসে না। এখন অ্যালার্টের কিন্তু কোনো জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই, কারণ আমাকে অ্যালার্টের টাইপটা বলতেই হবে যেটা কি টাইপের অ্যালার্ট, সো প্যারামিটার দিতেই হবে। এই জন্য জিরো প্যারামিটার থাকলে কিন্তু আর এটা রেড হতো না। আমার কমপ্লেক্স নাম্বারে জিরো প্যারামিটারও আছে, 2 প্যারামিটারও আছে, কিন্তু অ্যালার্টে অল প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তো এখন অ্যালার্ট টাইপ দিতে হবে, তাহলে অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ ডট, এই যে ইনফরমেশন অ্যালার্ট না এরর অ্যালার্ট, এটা কি ধরনের অ্যালার্ট, এরর অ্যালার্ট। তাহলে আপনি এরর সিলেক্ট করতে পারেন। তাহলে এই যে ইনফরমেশন, এরর, ওয়ার্নিং, এগুলোতে একটা বাটন থাকবে, ওকে। আর কনফার্মেশন অ্যালার্টে 2টা বাটন থাকবে, ইয়েস নো, ইউ আর কনফার্মিং, ওকে, বা ইয়েস নো থাকতে পারে অথবা ওকে ক্যান্সেল থাকতে পারে, যেটাই থাকবে। তাহলে আমাদের এটা এরর অ্যালার্ট, এবং ওইভাবে আইকনও আসবে। এরর অ্যালার্ট একটা এরর আইকন থাকবে, ইনফরমেশন অ্যালার্ট একটা আই আইকন থাকবে, ওকে, ওয়ার্নিং অ্যালার্ট একটা ওয়ার্নিং আইকন থাকবে, কনফার্মেশন অ্যালার্ট একটা কোশ্চেন মার্ক আইকন থাকবে। তাহলে এটা আমাদের এরর অ্যালার্ট। ওকে, তাহলে আমাদের অ্যালার্টটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করে ফেললাম। এখন এ ডট সেট কন্টেন্ট টেক্সট, আমি কি বলতে পারি, oops, no more complex number can be accumulated. So আমরা একটা চেকিং রাখলাম, ওকে। So if I keep adding, এটা তো অ্যারে, it has a limitation. So তাহলে যখন অ্যারে ফুল হয়ে যাবে তখন it should not allow to add anymore, কারণ তখন যদি এই অ্যাড করতে যাই, ধরেন 10 নাম্বার ইন্ডেক্সে যদি আমি রাখতে যাই, এখানে কিন্তু আমার এক্সেপশন হয়ে প্রোগ্রাম ক্র্যাশ করবে, কারণ আমি ট্রাইং টু অ্যাসাইন অ্যান ইনস্ট্যান্স টু এ হ্যান্ডেল, যে হ্যান্ডেলই এক্সিস্ট করে না। মোট 10টা হ্যান্ডেল আছে, কমপ্লেক্স অ্যারের এলিমেন্টগুলো কি, কমপ্লেক্স নাম্বারের হ্যান্ডেল, আর এই হ্যান্ডেল আমি ইনস্ট্যান্স রাখতেছি। তো 10টা হ্যান্ডেল আছে, আমি 11 নাম্বার হ্যান্ডেল ইনস্ট্যান্স রাখবো কিভাবে, 11 নাম্বার হ্যান্ডেল তো নাই। তো তখন এক্সেপশন হয়ে ক্র্যাশ করবে, এই জন্য আমরা এটাকে এখানে থেকে রাখলাম। সো আমাদের অ্যাডিশন ডান। এখন আসেন শোটা দেখি। জি, অ্যালার্ট একটা ক্লাস আমি ইম্পোর্ট করলাম না, এই যে দেখেন অ্যালার্ট ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করেছি, এফএক্স লাইব্রেরির একটা ক্লাস, ওই
আপনি যখন বাটন নিয়ে আসেন, বাটনটা একটা ক্লাস, তো ওই বাটন এটা দেখা যায় ভিজুয়ালি, অ্যালার্ট হচ্ছে পপ আপ হিসেবে আসবে, এবং অ্যালার্ট টাইপের উপর ডিপেন্ড করবে ভিজুয়ালি আপনি কি দেখবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আসেন এক্সিকিউট। এক্সিকিউটিভে আমরা কি করব? আমরা কি অ্যাড করে অ্যাডেড কমপ্লেক্স নাম্বারটা দেখাবো, নাকি আমরা সাবট্রাক্ট করে সাবট্রাক্টেড কমপ্লেক্স নাম্বারটা দেখাবো, নাকি আমরা সবগুলো কমপ্লেক্স নাম্বার অ্যারেতে যেগুলো আছে সেগুলো দেখাবো? কোনটা করব? উই হ্যাভ 3 অপারেশনস, কোনটা করব এখন এখানে? তিনটাই তো আর একসাথে করব না। তাহলে এই বাটনটা মানে এক্সিকিউট বাটনটা ক্লিক হলে তো এটা এক্সিকিউট হবে, তাই না? তাহলে এক্সিকিউট বাটন ক্লিক হলে, এক্সিকিউট বাটনটা ক্লিক হলে কোন কাজটা করব আমরা? দ্যাট ডিপেন্ডস অন দ্য কম্বো বক্স। তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা সিলেক্টেড। ওকে, তো ইফ কম্বো বক্সের নাম কি, মানে অবজেক্টের নাম অপারেশন কম্বো বক্স। তাহলে কম্বো বক্স ক্লাসের একটা মেথড আছে গেট ভ্যালু। ও আমাকে কি রিটার্ন করবে বলেন তো? ও একটা কিছু রিটার্ন করবে। কি রিটার্ন করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সিলেক্টেড সিলেক্ট, আপনি যে আইটেমটা সিলেক্ট করেছেন, যেটা আইটেমস লিস্টের মধ্যে আছে, সেইটাকে সে রিটার্ন করবে। তো আপনার এই কম্বো বক্সের জন্য সেটা কি ইন্টিজার, না স্ট্রিং, না ফ্লোট, না ডাবল? না না না, কম্বো বক্সের আইটেমটা সে রিটার্ন করবে গেট ভ্যালু, সিলেক্টেড ভ্যালু, গেট দ্য সিলেক্টেড ভ্যালু। সো আমি যদি এখন এখানে বলি যে শো অল, তাহলে এই এই লিস্টের 3 নাম্বার ভ্যালু, এইটা তাহলে গেট ভ্যালু এই 3 নাম্বার ভ্যালুটা রিটার্ন করবে, হুইচ ইজ স্ট্রিং। তাহলে আমাকে দেখতে হবে যে আমি এখান থেকে যে স্ট্রিংটা পেলাম সেটাকে এখন স্ট্রিং ক্লাসের ইকুয়ালস মেথড দিয়ে আমি চেক করে দেখব যে এটা শো অল কিনা। যদি হয় তাহলে আমি শো অলের কাজটা করব। এলস ইফ, এলস ইফ, বুঝেন নাই? তাহলে যদি অ্যাডিশনেরটা উপরে রাখতে চান তাহলে কি ছিল এটা? অ্যাড অ্যান্ড শো, তাই ছিল না? তাহলে এটাকে এলস ইফ, তাহলে আবার একটা এলস ইফ দেন, প্রথমটা ইফ দিলে পরের দুইটা এলস ইফ, তাহলে এটা কি হবে? সাবট্রাক্ট অ্যান্ড শো। আর এটা হবে শো অল। এই লজিকটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা মাল্টিপল অপারেশন একটা এক্সিকিউট বাটন নিয়ে আসলাম, কোনটা করব সেটা ভেরিফাইং দ্য অপারেশন হুইচ ইজ সিলেক্টেড ইন দ্য কম্বো বক্স। ঠিক আছে, এখন এখানে আমার অ্যাডিশনের কাজটা করতে হবে। তাহলে অ্যাডিশন করার জন্য কিন্তু আমার মডেল ক্লাসে অলরেডি অ্যাড মেথড আছে, আমি এখন এটাকে ইউজ করব। এখন আমার অ্যারেতে যদি 5টা কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে অ্যাডেড কমপ্লেক্স নাম্বার কি হবে? একটা ব্র্যান্ড নিউ কমপ্লেক্স নাম্বার হবে, তাই হবে না? তাহলে আমার একটা ব্র্যান্ড নিউ কমপ্লেক্স নাম্বার লাগবে। সো আই ক্যান সে, লেটস সে কমপ্লেক্স নাম্বার, added complex number equal to new complex number. এখন আমি লুপ চালাবো, ধরেন একটা for int I equal to 0, I less than কত পর্যন্ত? যদি অ্যারে ফুল থাকে 9 পর্যন্ত, কিন্তু অ্যারে তো ফুল নাও থাকতে পারে, তাহলে ইন্ডেক্স less than equal to index, তাহলে I less than equal to index, না ইন্ডেক্স পর্যন্তই তো, তাই না? তাহলে ইন্ডেক্সে -1 পর্যন্ত ডাটা আছে, কারণ যে ডাটা ইনসার্ট করার পরেই তো ইন্ডেক্স বাড়িয়ে দিচ্ছি। তাহলে যদি 10টাই রাখা থাকে তাহলে ইন্ডেক্স উইল বি 10,
যদি 5টা ভ্যালু ইনসার্ট করি তাহলে 0 1 2 3 4 এ ইনসার্ট হয়েছে, তাহলে ইন্ডেক্স উইল বি 5, তাহলে লেস দেন ইন্ডেক্স হবে। ওকে, i প্লাস প্লাস। কোন জিনিসটা বোঝেন নাই? মানে আমার অ্যারের এলিমেন্টগুলো তো আমি 1 বাই 1 এখন লুপের মধ্যে ইউজ করব, তাহলে এলিমেন্টগুলো তো আছে আমার পজিশনে, পজিশন 0, পজিশন 1, তাহলে কোন পজিশনের লুপটা কি হচ্ছে 1 বাই 1, তাহলে প্রথমে i এর ভ্যালু 0, পরের ইটারেশনে i এর ভ্যালু 1, এই যে i প্লাস প্লাস করতেছে, তারপরের ইটারেশনে i এর ভ্যালু 2, তারপরের ইটারেশনে i এর ভ্যালু 3। এখন এই লুপটা থামবে কখন? যখন i এর ভ্যালু as long as i এর ভ্যালু is less than 10, এটা হচ্ছে টার্মিনেটিং কন্ডিশন। মানে ইন্ডেক্স যদি 9 হয়, ইন্ডেক্স যদি 10 হয়, তার মানে যতক্ষণ i 9 না হচ্ছে ততবার লুপ ঘুরবে। আর ইন্ডেক্স যদি 5 হয়, তাহলে যতক্ষণ i 4 না হচ্ছে 4 পর্যন্ত লুপ ঘুরবে। i এর ভ্যালুটাকে আমি ইন্ডেক্স হিসাবে এখন ইউজ করব। তাহলে আমার এই অ্যাডেড কমপ্লেক্স নাম্বার এখন কি আছে? 0 প্লাস 0i, এই যে, তাহলে 0 প্লাস 0i এর সাথে যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করি, ধরেন কমপ্লেক্স c1 প্লাস c2, c1 যদি 0 প্লাস 0i হয় আর c2 যাই থাকুক না কেন, তাহলে c1 প্লাস c2 কি হবে? অ্যাকচুয়ালি c2ই হবে। বুঝেন নাই? তাহলে অ্যাডেড কমপ্লেক্স নাম্বারটাকে এই জন্য আমরা 0 করে রাখলাম, কারণ প্রথমটার সাথে যোগ করলে ওই প্রথমটাই হবে। তাহলে অ্যাডেড কমপ্লেক্স নাম্বার dot add, two objects are needed, complex ARR of I, এই যে ith এলিমেন্ট, কমপ্লেক্স অ্যারে, একটা অ্যারে অফ কমপ্লেক্স নাম্বার ওর যে ith কমপ্লেক্স নাম্বার স্টার্ট ফ্রম 0, এটাকে কার সাথে অ্যাড করতেছি? অ্যাডেড কমপ্লেক্স নাম্বারের সাথে। তাহলে যে রেজাল্টটা পাবো এটা আবার অ্যাডেড কমপ্লেক্স নাম্বারকে আপডেট করবে, নিজেকে নিজে আপডেট করবে, নিজেকে সে কমপ্লেক্স অ্যারের ith এর সাথে অ্যাড করতেছে। এই লাইনটা আপনাদের বুঝতে হবে, না বুঝলে কোশ্চেন করেন। ওকে, অ্যাড একটা মেথড and it works with two objects, তাহলে একটা ক্লায়েন্ট একটা নন ক্লায়েন্ট, ক্লাসের শুরুতে আমরা আলাপ করলাম। তাহলে এখানে ক্লায়েন্ট কোনটা? ওকে, তখন এটার মধ্যে অ্যাকুমুলেট হচ্ছে। তো ইনিশিয়ালি অ্যাডেড কমপ্লেক্স নাম্বার কি আছে? 0 প্লাস 0। তা i যখন 0, তখন কার সাথে অ্যাড হবে? প্রথম কমপ্লেক্স নাম্বারের সাথে। তাহলে প্রথম কমপ্লেক্স নাম্বারের সাথে আপনি অ্যাডেড কমপ্লেক্স নাম্বারকে যোগ করলে, যেহেতু প্রথমবার এটা 0 প্লাস 0, তাহলে আসলে এই এই কমপ্লেক্স অ্যারের যে 0, এটাই অ্যাডেড কমপ্লেক্স নাম্বার হবে। এরপর i হয়ে গেল 1, এখন এটার মধ্যে অলরেডি প্রথমটা আছে, তাহলে প্রথমটার সাথে এখন এটা 1, তাহলে সেকেন্ডটাকে যোগ করলেন, তাইলে যোগ করে ওইটা দিয়ে আবার ওইটা টেম্পটা হলো যোগফল, ওইটাতে আবার এটাকে নিজেকেই আপডেট করলেন, তাহলে এখন এটার মধ্যে কমপ্লেক্স নাম্বার 1 প্লাস 2 আছে, এখন i হয়ে গেল 2, মানে থার্ডটা। তাহলে এভাবে সে ইনক্রিমেন্টালি বাড়তে থাকবে। তাহলে আলটিমেটলি লুপ শেষ হলে এটাই আমার অ্যাডেড কমপ্লেক্স নাম্বার। এখন আমি ওইটাকে শো করব, তাহলে শো করব কোথায়? লেভেলে। হোয়াট ইজ দ্য লেভেল? আউটপুট লেভেল। হোয়াট ইজ দ্যাট? আউটপুট লেভেল। তাহলে আউটপুট লেভেল ডট সেট টেক্সট, এটা লুপটা যখন শেষ হবে তখন সবগুলো, মানে প্রথমটা দামিটা তো 0 0, তাহলে 0টার সাথে প্রথমটা অ্যাড হলো, তাহলে রেজাল্ট হয়ে গেল প্রথমটা। তারপর আবার লুপের মধ্যে প্রথম ওই রেজাল্টের সাথে সেকেন্ডটাকে অ্যাড করলেন, তাহলে রেজাল্ট হয়ে গেল 1 প্লাস 0 প্লাস 1, তারপরে রেজাল্টের সাথে পজিশন 2 এরটা অ্যাড করলেন, তাহলে রেজাল্ট হয়ে গেল 1 প্লাস 2 প্লাস 3। এইভাবে যখন লুপ শেষ হবে ওইটার মধ্যে তো পুরো সবগুলো কমপ্লেক্স নাম্বার অ্যাডেড ভার্সনটা থাকবে, তাই না? কারণ প্রত্যেক ইটারেশনে অ্যাডেড কমপ্লেক্স নাম্বারে রিয়েল আর ইমাজিনারি বেড়ে যাচ্ছে, আগের টোটাল যা ছিল তার সাথে নতুনটার রিয়েল যোগ হচ্ছে, আগের টোটাল যে ইমাজিনারি ছিল তার সাথে নতুনটার ইমাজিনারি যোগ হচ্ছে, আবার সেটার সাথে পরেরটাকে ধরতেছে, এইভাবে লুপের মধ্যে হচ্ছে। ওকে, ভেরি সিম্পল লজিক, নাথিং কমপ্লিকেটেড, একটু খেয়াল করলেই হয়। এখন কাজ হচ্ছে এটাকে আমি আউটপুট লেভেলে শো করে দেব। তাহলে আউটপুট লেভেল ডট সেট টেক্সট, এখানে আপনি কি সেট করবেন?
added complex number is জি 2:40 না হ্যাঁ ঠিক আছে added complex number is এটার সাথে কি দিব এটা টু স্ট্রিং তাইলে added complex number dot to string তো টু স্ট্রিং তো আমাকে x plus y দেয় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার অ্যাডিশন তাহলে এইটুকু আমরা রান করে দেখি একটু তাহলে লুপটা কতক্ষণ ঘুরবে ইন্ডেক্স তো 1 তাহলে 1 plus 2i আচ্ছা এটা ক্লিয়ার করে দিলে ভালো হতো 3 4 এটা আমরা অ্যাটেন্ডেন্সের পরে করি ওকে 3 plus 4i এখন যদি আমি বলি অ্যাড এন্ড শো তাহলে দেখেন অ্যাডেড কমপ্লেক্স নাম্বার ইজ 4 plus 6i আসছে ওকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই ব্রেকটা এখনই দিচ্ছি না এইটা শেষ করে ব্রেক দেবো ব্রেকের পর আমরা পরের প্রজেক্ট নিয়ে কাজ করব এটা শেষ করতে আর 5 মিনিট লাগবে এখন কি 7 এর ল্যাব ওকে জি বলেন 1 to 9 তো 8 next 11 33 5 মিনিট পরে যান ব্রেক দিব তো 5 মিনিট পরে এখানে কেউ আছেন কত বললেন 18 9 10 ওকে ডান শর্ট একজন আছেন মনে হচ্ছে না বন্ধুর প্রক্সি দিচ্ছেন নাকি এটা করা যাবে আনএথিক্যাল কোনো কিছু করা যাবে না দিয়েছেন গুণ 31 পাওয়া যাবে মনে হচ্ছে না কিন্তু দেখেন এগুলো করবেন না হ্যাঁ যদি কেউ করে থাকেন না করলে ভালো তাহলে এটা আমরা শেষ করি তাহলে সাবট্রাক্ট কি হবে জাস্ট মাইনাস করে দিলেই হবে আর মেথডটা অ্যাডের জায়গায় সাবট্রাক্ট ইউজ করতে হবে ওকে তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে আসি ভেতরের টুকু তাই না ইফ তো দেওয়াই আছে ভেতরের টুকু আচ্ছা এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু আপনার লাগতেছে সব জায়গাতেই তো এটা আপনি ইফের বাইরেও দিতে পারেন এখানেও দিতে পারেন এখানেও দিতে পারতেন তাহলে দুই জায়গায় দেওয়া লাগতো না যে ইফেই লাগুক এক জায়গায় দিলেই হইতো হ্যাঁ তাহলে আর এখানে ডিক্লেয়ার করে যাই করেন ওটা তো ইনিশিয়ালি 0 0 সেটা আপনি এখানে এই ইফের মধ্যে একবার দিলেন এই ইফের মধ্যে আরেকবার দিলেন দরকার কি এখানে দিলেই তো হয় তাহলে শুধু এই লুপটা কপি করলেই হয় আর আউটপুটটা কারণ ওটা ওখানে দিলে দুই জায়গা থেকেই পাওয়া যাবে তাহলে এখানে শুধু কি হবে আপনি ও আচ্ছা নাম তো আলাদা তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে সেটা দিতে পারেন যদি ওইভাবে নাম আলাদা দিতে চান আর যদি বলেন যে রেজাল্টেন্ট কমপ্লেক্স নাম্বার তাহলে একটা দিলেই হবে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে এটা থাকুক তাহলে এখানে কি দিব সাবট্রাক্টেড কমপ্লেক্স নাম্বার ওকে তাহলে সাবট্রাক্টেড কমপ্লেক্স নাম্বার ইনিশিয়ালি 0 ও একটা একটা করে বাকিদের সাথে নিজেকে অ্যাড করবে করে নিজেকেই সে আবার রিপ্লেস করবে তো এখানে আপনার সাবট্রাক্ট মেথড ইউজ করতে হবে আর এখানে কি বলবেন সাবট্রাক্টেড কমপ্লেক্স নাম্বার
দ্যাটস ইট। আর এখানে কি করব, এখানে আমার একটা স্ট্রিং লাগবে, তাই না? সো স্ট্রিং str equal to the complex numbers are, হ্যাঁ, /n দিয়ে এর সাথে আমি প্লাস ইকুয়াল টু করবো লুপের মধ্যে টু স্ট্রিং গুলো, দ্যাটস ইট। তাইলে এই লুপটাই লাগবে। কিন্তু এখানে str প্লাস ইকুয়াল টু কি হবে, কমপ্লেক্স অ্যারে আই আর যে টু স্ট্রিং ডট টু স্ট্রিং। এখন টু স্ট্রিং এ /n থাকলে সেটা আমাদের জন্য ভালো, নাহলে এখানে /n আবার প্লাস করতে হবে, তাহলে লাইন বাই লাইন আসবে। তো টু স্ট্রিং এ কি /n আছে অলরেডি? নাই। তাহলে এখানে আপনি যদি দিয়ে দেন, এখানে যদি আপনি /n দিয়ে দেন তাহলে আর ওখানে দিতে হবে না, আর এখানে যদি না দেন তাহলে এখানে /n দিতে হবে। তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার নিচে নিচে আসবে, ঠিক আছে? সো আমরা যদি এখন এটাকে এক্সিকিউট করি, আরেকটা জিনিস করা দরকার, এই যে আমরা যখন অ্যাড করতেছি তখন আসলে টেক্সট ফিল্ড দুইটা ক্লিয়ার না হলে আমরা বুঝতেছি না যে ক্রিয়েট হলো কি হলো না, তাই না? বাটন তো ক্লিক করলাম যে অ্যাড নিউ কমপ্লেক্স নাম্বার, কিন্তু আসলে হলো কি হলো না তার একটা ভিজুয়াল কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না। তো অ্যালার্ট দিয়ে দেওয়া যায়, সেটার থেকে সবচেয়ে ভালো ইনটিউটিভ হচ্ছে টেক্সট ফিল্ড দুটাকে ক্লিয়ার করে ফেলা। তাহলে এই যে আমি এখানে ক্রিয়েট করলাম এলস পার্টের ভেতর, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি বলবো কি যে রিয়েল টেক্সট ফিল্ড, তাহলে টেক্সট ফিল্ড ক্লাসের মেথড হচ্ছে ক্লিয়ার, তাহলে সে ক্লায়েন্টকে ক্লিয়ার করে ফেলবে। সেম থিং উইল ডু ফর ইমাজিনারি টেক্সট ফিল্ড। অ্যালার্টে শো অ্যান্ড ওয়েট করা হয় নাই, অ্যালার্ট তো শো করতে হবে, নাহলে তো শো হবে না। তাহলে অ্যালার্ট এ ডট শো অথবা শো অ্যান্ড ওয়েট। এখন আমরা একটু টেস্ট করি, হ্যাঁ? তার আগে এই লেভেলের ফন্টটাকে একটু বড় করে দিই। ওকে, তাহলে এটাকে আবার সেভ করতে হবে এবং আপডেট কন্ট্রোলার করতে হবে, যদিও কোডে কোনো চেঞ্জ হবে না, বাট এটা করতে হবে। ওকে ওকে, so now if we run it, so 1 2 মনে হচ্ছে না এটা ক্রিয়েট হয়ে গেল, এটা ভিজুয়াল কনফার্মেশন পাওয়া যাচ্ছে। 2 + 2i 3 + 3i 4 + 4i। এখন যদি আমি শো করি, আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে, দেখতে হবে সেটা কি। আচ্ছা এখন যদি আমি এটাকে অ্যাড অ্যান্ড শো করি, তাহলে কি ছিল 1 + 2 2 + 2 3 + 3 4 + 4, তাহলে যে দেখেন 10 + 11i। ওকে, তাহলে আমাদের অ্যাডিশন হয়ে গেছে। সাবট্রাকশনে যদি যাই তাহলে যে -10 -11i। ওকে, আচ্ছা শোটা আমরা একটু দেখি কেন হচ্ছে না। ওকে, লেটস সি শোর কোডটা কোথায়। শো অল স্পেলিং ঠিক আছে কিনা সেটা একটা দেখার বিষয়। উপরে কি ছিল, শো, হ্যাঁ দেখছি, হ্যাঁ আমাদের অবজেক্ট, হ্যাঁ ও আমরা তো লেভেল আপডেট করি নাই, লেভেল আপডেট করতে হবে তো, তাই না? রাইট, সো এই যে এখানে লেভেল আপডেট করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, str, ঠিক আছে?
অলরেডি দেওয়াই আছে দ্য কমপ্লেক্স নাম্বারস আর, সো এখানে আলাদা করে প্লাস করার দরকার নাই। দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ str, ওইটার সাথেই প্লাস ইকুয়াল টু হয়েছে উইথ স্ল্যাশ এন। তো কাজেই এখন যদি আমরা এটাকে রান করি, সো 1 1 2 2 3 3, তাহলে 3টা আছে। ওকে, তাহলে অ্যাড করলে এই যে 6 প্লাস 6i যদি শো করি, ওই যে দ্য কমপ্লেক্স নাম্বারস আর, রাইট? তো অলরেডি আমার অ্যারেতে কয়টা আছে এখন? আমি আর কয়টা দিতে পারবো? আরো 7টা দিতে পারবো। সো লেটস গিভ ইট। দশটা কিন্তু হয়ে গেছে, এখন অ্যারে ফুল। ওকে, added complex number, subtracted complex number. এখন যদি আমি আরেকটা অ্যাড করতে চাই, alert. ওকে, no more complex number can be accommodated. তাহলে এখন আমরা কি করলাম? একটা মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ক্লাস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, একটাই ভিউ কমপ্লেক্স নাম্বার বেসিক অপারেশন, আর হচ্ছে তার করসপন্ডিং কন্ট্রোলার। বাট ইন রিয়েলিটিতে আপনার প্রজেক্টে অনেক মডেল ক্লাস থাকবে এবং এফএক্সএমএল অনেকগুলো থাকবে। ইউ হ্যাভ টু শিফট দ্য ভিউ ফ্রম ওয়ান ভিউ টু অ্যানাদার, এবং এখানে এক একটা অপারেশনের জন্য মাল্টিপল মডেল ক্লাস ইউজ হবে। এরকম একটা আরেকটু কমপ্লেক্স প্রজেক্ট যেখানে আমরা আবার অ্যারের জায়গায় অ্যারে লিস্ট ইউজ করব, এবং ওখানে টেবিলের ইউজও হবে। আমরা আউটপুটটা টেবিলে শো করবো স্ট্রাকচার্ড ওয়েতে। ওকে, তাহলে নেক্সট প্রজেক্টটা কিন্তু আপগ্রেড। এটা হচ্ছে একটা বেসিক এমভিসি প্রজেক্ট, কিন্তু এখন উইল হ্যাভ মাল্টিপল মডেল ক্লাসেস and potentially multiple views, and output also will contain in a table structured with. এটা হচ্ছে আমাদের ব্রেকের পরে আমরা করব, ঠিক আছে? তাহলে উইথ দ্যাট আমরা এখন একটা শর্ট ব্রেক নিচ্ছি। Okay, now what we are trying to do, we will create a small project, but more detailed than this one. This one is very basic, where we'll have multiple model class. Okay, তো তাহলে আমাদের এখানে পারপাসটা হলো যে স্টুডেন্ট want to borrow book from library. That is the problem, ঠিক আছে? So book borrowing operation. So problem, student can borrow book. Okay, তাহলে design an effective project, implement an effective project. Okay, for the following. তো প্রবলেমটা কি? প্রবলেমটা হলো student can borrow book. Okay, তো এটা আমরা চাচ্ছি। Now you tell me how many fxml file we need, view, how many view we need. আগে এটা বলেন, what will be the model, what model classes you need? Student, good. Student না থাকলে সে বড় করবে কিভাবে? বুক, বুক আইডি তো ক্লাস না, বুক। আর কিছু এই মুহূর্তে যদি মাথায় না আসে, পরে যখন আমরা অ্যানালাইসিস করব, উইল discover that more class may be needed or will be needed, so we'll add here. Okay, how many
fxml বা ভিউ বলেন, পারপাসটা বলেন। একটা fxml ফাইল কি রিপ্রেজেন্ট করে? একটা fxml এ যে জিনিসগুলো থাকে ইনপুট, প্রসেসিং, আউটপুট করার জন্য, দে আর অল রিলেটেড টাস্ক। আনরিলেটেড জিনিস কি একটা fxml এ থাকবে? যে আপনি কোর্স রেজিস্ট্রেশন করতেছেন, বা ধরেন আমি একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করতেছি আর গ্রেড সাবমিট করতেছি, এই দুইটা কাজ কি একটা fxml এ থাকবে নাকি টু সেপারেট fxml? ওকে, so now for this purpose student can borrow book. How many fxml we need? কিসের জন্য? প্রথমটা কিসের জন্য? স্টুডেন্ট ইনফরমেশন থাকবে মানে কি? ওই fxml-টা কেন বানাচ্ছেন? থাকবে মানে কি? ওই fxml-টা কেন আমি মানে আনবো কেন, লোড করব কেন, কি করার জন্য? ইনফরমেশন। তাইলে তার মানে কি স্টুডেন্ট জেনারেট করার জন্য। স্টুডেন্টই যদি না থাকে, টু ক্রিয়েট স্টুডেন্ট অবজেক্টস। ওকে, তাহলে একটা হচ্ছে টু ক্রিয়েট student instances, then to create book instances. Okay, that's all. তাহলে কি আমার পারপাস তো সার্ভ হবে? I have two fxml to create student instances, to create book instances. With these two fxml and controller, will my purpose be served? The student can borrow book. Will it be served or not? আমার প্রবলেমটা কি? স্টুডেন্ট ক্যান বড় বুক, তাহলে এই fxml ফাইল দিয়ে কি স্টুডেন্ট ক্যান বড় বুক? নো, এই fxml এ স্টুডেন্ট তৈরি করা হচ্ছে যাতে সেই স্টুডেন্ট বুক বড় করতে পারে। এই fxml দিয়ে বুক তৈরি করা হচ্ছে ফর দ্য লাইব্রেরি, তাহলে বড় বুক তো সার্ভ হচ্ছে না। সো ইউ নিড অ্যানাদার fxml to allow student to borrow book. Now এই কাজটা, এটা কার কাজ? টু ক্রিয়েট স্টুডেন্ট ইনস্ট্যান্স, এটা কার কাজ? It's the goal of, let's say, admission officer. এটা কার কাজ? হতে পারে গোল অফ লাইব্রেরিয়ান। এটা কার কাজ? গোল অফ স্টুডেন্ট অর এমপ্লয়ি। সো এই fxml এর অ্যাক্সেস করার অপশনটা থাকবে হলো অ্যাডমিশন অফিসারের ড্যাশবোর্ডে। সো ওয়ান্স অ্যাডমিশন অফিসার লগস ইন, দেন অনলি তার ওখানে এই অপশনটা থাকবে ক্রিয়েট এ নিউ স্টুডেন্ট। এই অপশনটা থাকবে লাইব্রেরিয়ানের ড্যাশবোর্ডে, যে অ্যাড এ নিউ বুক ফর দ্য লাইব্রেরি। আর এই অপশনটা থাকবে স্টুডেন্টের ড্যাশবোর্ডেও থাকবে, এমপ্লয়ির ড্যাশবোর্ডেও থাকবে। এখন আমাদের সিম্পলিসিটির জন্য আমরা ড্যাশবোর্ড লগ ইন এগুলো উড়াই দেবো, এগুলো কিছুই থাকবে না। ওকে, বাট রিয়েল অ্যাপ্লিকেশনে এগুলো থাকতে হবে। তাহলে আমরা যদি ড্যাশবোর্ড এবং লগ ইন বাদও দিই, তাহলে আমাদের অ্যাটলিস্ট এই তিনটা fxml দরকার।
let's say we don't have any login, no dashboard. Okay, তাহলেও তো আমার এই তিনটে XML লাগবে তিনটা কাজ করার জন্য। Okay, now think about this question I'm going to ask you. এই যে আমরা এখানে একটা কমপ্লেক্স নাম্বার, ওকে, বিফোর দ্যাট এই যে স্টুডেন্ট অবজেক্ট গুলো আমরা তৈরি করব এগুলো রাখবো কোথায়? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট গুলো তো আমরা নিউ করবো, ইনস্ট্যান্সিয়েট করব, সেগুলো রাখবো কোথায়? ক্লাসে তো আর রাখা যায় না, ক্লাস তো টাইপ, স্টুডেন্টই তো আপনার মডেল ক্লাস। তাহলে যে নিউ স্টুডেন্ট করবেন অনেকগুলো, এগুলো রাখবেন কোথায়? অ্যাকুমুলেট করতে হবে না? জি, কন্ট্রোলারের কিসে কোথায় রাখবেন? কন্ট্রোলার তো একটা ক্লাস, কিন্তু কন্ট্রোলারের কোথায় রাখবেন? তাহলে আমরা এখন একটা in an array list of array list generic type, তাইলে array list element of student, not integer, not string, student। বোঝা যায় নাকি যায় না? তাহলে এটা পরেরটা, in an array list of book। অ্যারেও নিতে পারতাম, কিন্তু অ্যারে তো লিমিটেড সাইজ, কয়টা স্টুডেন্ট অ্যাড করবো আমি তো জানি না, কয়টা বুক অ্যাড করবো আমি তো জানি না। মোস্ট কেসেস অ্যারে লিস্ট ইউজ হবে। অ্যারেটা আমরা ইউজ করলাম কেন? কমপ্লেক্স নাম্বারে শেখার জন্য। অ্যারেটাও যদি লাগে তাহলে কিভাবে করতে হবে। ওকে, এখন এই যে অ্যারে লিস্ট, এটা কি আসলে? This array list is a field of create student controller, right? You ধরে নেই যে এটি কন্ট্রোলারের নাম, and this array list is a field of কোনটা? ক্রিয়েট বুক কন্ট্রোলার। এখন প্রশ্ন হলো, প্রবলেম যেটা, যে so far the projects that we have done, arithmetic operation, starting with arithmetic operation and then complex number, all the data we generated were part of the controller class. Whatever data we generated, it was not needed outside of the controller class. It was used in that controller class itself. কিন্তু এখন দেখেন, এই create student controller যে অ্যারে লিস্টটা জেনারেট করবে, সেটা আবার এই কন্ট্রোলারে ইউজ করতে হবে। এখানে এই ক্রিয়েট বুক কন্ট্রোলার যে অ্যারে লিস্টটা জেনারেট করবে, সেটা আবার এইটার যে কন্ট্রোলার সেখানে ইউজ হবে। So now data generated from one controller will be needed by another controller because you have multiple XMLs. Now it can be achieved in two ways. One is we need to learn how to pass data from one controller to another controller. And another way is, যেটা কিনা আপনার অ্যাপ্লিকেশনে লাগবে, there should be some storage. So array list রেখে দিয়ে তো লাভ নাই আলটিমেটলি। XML close, array list is gone. এই array list part of your controller, তাহলে controller class instance ততক্ষণই থাকবে XML যতক্ষণ, because the purpose of the controller instance is to control the XML. XML is close, controller instance মেমোরিতে রেখে লাভ কি? ওটাও তো একটা ক্লাস, কন্ট্রোলার ক্লাস তো একটা ক্লাস, ওটারও তো একটা ইনস্ট্যান্স থাকবে। তার মানে XML ক্লোজ করে দিলে এই অ্যারে লিস্ট গন। তো কাজে আলটিমেটলি অ্যারে লিস্টে আমি টেম্পোরারি হোল্ড করব ঠিকই, বাট আলটিমেটলি আই হ্যাভ টু স্টোর ইট ইন দ্য ডেটাবেস, ইন ইওর কেস ফাইল।
তাহলে এই কন্ট্রোলার এই স্টুডেন্টগুলো ফাইলে রাইট করবে, আবার এই কন্ট্রোলারও বুকস ইনস্ট্যান্সগুলো একটা ফাইলে রাইট করবে, আর এই কন্ট্রোলার সেই দুইটা ফাইল বা ডাটাবেস থেকে অবজেক্টগুলো ইউজ করে বুক ইস্যু করবে। That is the ideal scenario, but we are not in that position yet to do that way. তাহলে আমরা আসলে এখন এই আলাদা আলাদা এফএক্সএমএল তৈরি করে, যেটা আপনার প্রজেক্টের হবে বা আছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেভাবে থাকে, সেটা এই মুহূর্তে আমরা করতে পারছি না, কারণ নাইদার উই নো হাউ টু ক্রিয়েট দ্য স্টোরেজ ইন টার্মস অফ ফাইলস অ্যান্ড ডেটাবেস তো আপনি এই কোর্সে পারবেনই না, কারণ ওটা একটা ফুল কোর্স। তো ফাইলটা অ্যাটলিস্ট আমরা করতে পারবো, বাট স্টিল অ্যাজ অফ নাও উই আর নট ইন এ পজিশন টু ক্রিয়েট এন স্টোরেজ ফর আওয়ার অ্যাপ্লিকেশন, and neither we know how to pass data from one controller to another controller. তাইলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করব, আমরা একটা এই আলাদা আলাদা এফএক্সএমএল কে একটা এফএক্সএমএল এ সিমুলেট করব, so that all the data belongs to same controller. তাহলে এটা করার জন্য আমরা যে অ্যাপ্রোচটা নেব সেটা হচ্ছে TabPane. ওকে, এই যে TabPane। তাহলে আপনাদের যে হ্যালো ওই যে ক্লিক ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন, ওইটার যে লেআউট সেটা কি ছিল বলেন তো দেখি। হ্যাঁ, নো, অ্যারিথমেটিক অপারেশন আমরা অ্যাঙ্কর দিয়েছিলাম, কিন্তু ডিফল্ট হিসেবে যেটা আসে এই যে ক্লিক মি ওয়েলকাম টু হ্যালো এফএক্স জাভা এফএক্স অ্যাপ্লিকেশন, ওটার যে লেআউট ওটা কি ছিল? ভিবক্স। বলে যাচ্ছেন কেন? ভিবক্স মানে ভার্টিক্যাল বক্স, মানে ওখানে ভার্টিক্যালি রাখতে পারবো। সো ভার্টিক্যালি প্রথমে একটা লেভেল ছিল, নিচে একটা বাটন ছিল, পাশাপাশি না কিন্তু উপরে নিচে ছিল। আর অ্যারিথমেটিক অপারেশন এন্ড কমপ্লেক্স নাম্বার অপশনের জন্য আমরা ভিবক্সের জায়গায় অ্যাঙ্কর পেন ইউজ করেছি। নাও এইটাতে আমরা ট্যাব পেন ইউজ করছি। সো অনেক ধরনের লেআউট আছে, ইটস আপ টু ইউ। নাও TabPane gives you tabs, ওকে। এখন আমরা ওই এক একটা ট্যাবে এক একটা এফএক্সএমএল এর অ্যাঙ্কর পেনকে সিমুলেট করব। নাও ইফ ইউ এক্সপ্যান্ড হিয়ার, দ্য ট্যাব ইনক্লুডস অ্যাঙ্কর পেন। তাহলে এখানে দেখেন নেস্টিং হচ্ছে লেআউটের ভেতরে লেআউট। তাহলে TabPane হচ্ছে আমার মূল লেআউট, ওখানে দুইটা ট্যাব আছে, আবার ট্যাবগুলো হোল্ড দেয়ার ওন অ্যাঙ্কর পেন, সো দ্যাট আমি এক একটা ট্যাবে ফ্রি ডিজাইন করতে পারবো। Are you following? Now you can duplicate the tab to add more tab, অথবা যেখান থেকে একটা ট্যাব ধরে এনে TabPane ফেলে দিতে পারি। So you can have as many tab as you want. কি হচ্ছে? সাউন্ড কিসের? আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এখন এইখানে কিন্তু আমি ট্যাবগুলোর বাইরে তারপর আনরিলেটেড টাস্কগুলোকে আমি এক একটা ট্যাবে রাখতে পারি। তাহলে আমি বলতে পারি যে এখানে ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এই ট্যাবে ডিজাইন করতে পারি স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য। এটাতে বলতে পারি ক্রিয়েট নিউ বুক, এটাতে বলতে পারি বড় বুক, এটসেট্রা। যেহেতু আমার লগ ইন নাই, ড্যাশবোর্ড নাই, দিস ক্যান বি অ্যান ওয়ে অফ ডুইং ইট। এনি কোশ্চেন? ট্যাবগুলোতে কি আছে দেখেন, হোয়াট ইজ দেয়ার ইনসাইড দ্য ট্যাব। এই ট্যাবের ভেতরে দেখেন একটা অ্যাঙ্কর পেন আছে। তাহলে অ্যাঙ্কর পেন এখন আপনি ডিজাইন যেভাবে করেন এই ট্যাবের জন্য করবেন, আবার এই ট্যাবেও একটা অ্যাঙ্কর পেন আছে। এখন আপনি যদি মনে করেন যে এই ট্যাবে অ্যাঙ্কর পেন না রেখে আপনি ভিবক্স রাখবেন বা গ্রিড রাখবেন, তাহলে আপনি এই 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 অ্যাঙ্কর পেনটা ডিলিট করে দেন। ডিলিট করে আপনি এখান থেকে একটা গ্রিড পেন নিয়ে আসেন। তাহলে এই সেকেন্ড ট্যাবে আপনার কোনো কিছু ছিল না, আপনি এখন গ্রিড পেন দিয়ে দিলেন। তাহলে দেখেন প্রথম ট্যাবে আপনার অ্যাঙ্কর পেন, প্রথম ট্যাবে এই যে প্রথম ট্যাবে অ্যাঙ্কর পেন, সেকেন্ড ট্যাবেও অ্যাঙ্কর পেন, থার্ড ট্যাবে গ্রিড পেন, মানে ম্যাট্রিক্সের মতো যাই রাখবেন। এখন এই গ্রিড পেনের সেলগুলো খালি, এখন এইটাতে আপনি একটা কিছু অ্যাড করতে পারেন, বাটন, এইটাতে একটা লেভেল দিতে পারেন, এখানে একটা বাটন দিতে পারেন, এইভাবে আপনি, বা ক্যালকুলেটর যেভাবে বাটন
করতে পারেন। ওকে, আপনি যদি মনে করেন যে না আমি এখানে বর্ডার পেন ইউজ করব, লেফট রাইট টপ বটম সেন্টার, সো আপনি বর্ডার পেন আনতে পারেন। সো ইউ ক্যান ডিলিট দ্য অ্যাঙ্কর পেন, সো ইউ হ্যাভ দ্য চয়েস। ওকে, সো মেনি ডিফারেন্ট টাইপস অফ পেন দিলেই সব পেনগুলো চলে আসবে। পেন এই যে দিস আর অল লেআউটস, বক্স দেন দিস আর অলসো লেআউট। চেক বক্স কিন্তু লেআউট না, ভি বক্স আর এইচ বক্স এই দুইটা লেআউট, ঠিক আছে। বাকি তিনটা নোট, লেআউট ও নোট, কিন্তু নট অল নোটস আর লেআউট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই রিলেটেড আনরিলেটেড কাজগুলো এক একটা ট্যাবে থাকবে, বাট কিছু কমন টাস্ক যেগুলো সবগুলো ট্যাবে অ্যাপ্লিকেবল করা যেতে পারে সেগুলো আমি এই ট্যাবের নিচে রাখতে চাই, তাহলে কিন্তু এটা পারবেন না। তখন আপনি আবার কি করতে পারেন, যে একটা অ্যাঙ্কর পেন রাখতে পারেন ইনিশিয়ালি অ্যাজ দ্য প্যারেন্ট লেআউট, এবং সেই অ্যাঙ্কর পেনের ভেতরে আবার আপনি একটা ট্যাব পেন আনতে পারেন। তাহলে এইটুকু হচ্ছে আমার ট্যাব পেন। তাহলে এক একটা ট্যাবে আমি ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে পারি, আর নিচে কিছু কমন কিছু রাখতে পারি। সো দ্যাট অলসো ক্যান বি এ পসিবিলিটি, ঠিক আছে। তাহলে বোঝা গেল জিনিসটা। এনি কোশ্চেন? জি বলেন। ট্যাব পেন কোথায়? ট্যাব পেন এমটি পেলেন? এমটি ট্যাব পেন এমটি থাকবে না, ট্যাব পেনে দুইটা ট্যাব অলরেডি থাকে, টেবিলেও দুইটা কলাম অলরেডি থাকে আপনি যখন টেবিল আনবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আপনাকে প্রজেক্টে চলে যাই ডাইরেক্ট, ক্লোজ, এইটা দেখেন আমার এই যে স্টুডেন্ট বড় অলরেডি একটা আছে, এইটাকে আমরা ওপেন করব, ঠিক আছে। ওপেন করে আমি যদি এইটার এফএক্সএমএলটা দেখাই আপনাকে, একটাই এফএক্সএমএল, কেন? কারণ আমাদের ডাটা ট্রান্সফারের বিষয়টা আমরা জানি না বলে একটা এফএক্সএমএলই করছি। নাও ইউ সি হোয়াট ইজ দ্য প্যারেন্ট লেআউট? প্যারেন্ট লেআউট কি ট্যাব পেন? হাউ ডু ইউ নো? কি উপরে দেওয়া আছে? কোথায় দেখে বুঝলেন? হায়ারার্কিতে। হায়ারার্কিতে স্টার্টিং উইথ অ্যাঙ্কর পেন। তাহলে অ্যাঙ্কর পেন কন্টেন্স একটা ট্যাব পেন, সো দিস ইজ দ্য ট্যাব পেন। আর ট্যাব পেনের নিচে তিনটা বাটন আর একটা টেবিল, টেবিল ভিউ, টেবিল মানে টেবিল ভিউ। নাও টেবিল also contains 5 columns, table columns. তাহলে টেবিল ভিউ contains 5 table columns. Tab pane contains n number of tabs. Table view contains n number of table columns according to your requirement. And now each tab has an anchor pane. Now if I expand the tab pane, I can see there are 3 tabs. Now each tab has their own anchor pane, so I can have own free design for each of the tab. তো তাহলে আমি ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এটা একটা ট্যাব, এখানে আমি স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করার জন্য যা করার করছি, বুক, আর এটা বড় বুক। ওকে, তো এখন আমি চাইলে এখানে প্রপার্টি থেকে আপনি কালার ফালার দিয়ে দিতে পারেন, তাইলে এই যে কালার কেটে দিতে চান আপনি, যদি ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাহলে অ্যাঙ্কর পেন সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যাঙ্কর পেনের স্টাইলে গিয়ে একটা কালার দিয়ে দেন। আবার পরের ট্যাবের যে অ্যাঙ্কর পেন সেখানে গিয়ে যদি আপনি কালার দিতে চান দিয়ে দেন। ওকে, লাইক দ্যাট, ঠিক আছে। ওকে, এখন আসেন আমাদের মডেল ক্লাস আমরা অলরেডি ডিটেক্ট করেছি দুইটা, অ্যাটলিস্ট আমরা ডিটেক্ট করেছি, আরো লাগবে কিনা সেটা পরের ব্যাপার, বাট অ্যাটলিস্ট ইনিশিয়ালি উই হ্যাভ ডিটেক্টেড 2 মডেল ক্লাসেস, স্টুডেন্ট অ্যান্ড বুক। তো তাহলে আমরা যদি মডেল ক্লাসটা দেখি, স্টুডেন্ট, দিস আর দ্য ফিল্ডস দ্যাট আই হ্যাভ চোজেন। তাহলে হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? প্রাইভেট ফিল্ড কিন্তু। How many fields are there? কয়টা ফিল্ড আছে? These are the fields.
4 fields কি কি নাম বলেন আইডি নেম মেজর জেন্ডার চারটা তো হয়ে গেল 6 তো 4 বললেন কেন এই তিনটাকে একটা মনে করছেন তা তো না এটা কমাতো টাইপ তিনটার এক এই জন্য এক লাইনে লেখা তাহলে আইডি ইন্টিজার নেম তো জেন্ডার স্ট্রিং হবে মেজরও স্ট্রিং জেন্ডার মেল ফিমেল এটাও স্ট্রিং ডেট অফ বার্থ একটা ডেট ক্লাসের লোকাল ডেট ক্লাসের অবজেক্ট আর সিজিপিএ ফ্লোট সো দিস ইজ দ্য কনস্ট্রাক্টর getter setter and toString okay any question student class একটা custom method আছে rent book because student can rent book এটা স্টুডেন্টের একটা গোল আপনাকে 8টা করে গোল দেওয়া হয়েছে বাস্তবে আপনি আইরাসের হোল বা আপনার ইউনিভার্সিটির হোল অপারেশন স্কোপ যদি চিন্তা করেন ইউ ক্যান অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান হ্যাভ 30 গোলস তাহলে ইউ শুড বি এবল টু রেন্ট এ বুক ফ্রম লাইব্রেরি এটাও আপনার একটা গোল আইরাসের থ্রুতে আপনাকে ফিজিক্যালি গিয়ে খুঁজতে হবে না আইরাসে আপনি দেখতে পাবেন বইটা আছে কিনা অ্যাভেলেবল ফর রেন্ট এবং আইরাসের থ্রুতে আপনি বুক করতে পারবেন ওখানে গিয়ে শুধু কিউআর কোড দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন সামথিং লাইক দ্যাট তাহলে এটাও আপনার একটা গোল সো ইটস এ মেথড অফ স্টুডেন্ট ক্লাস কিন্তু আমরা এখন জানি না এটার কোড কি হবে বাট আমরা তৈরি করে রাখছি এটা কিন্তু মেক কন্ট্রোলার আসবে না এটা আপনাকে এটা তো মডেল ক্লাস এখানে মেক কন্ট্রোলার কোনো ইস্যু নাই বাট স্ট্যান্ডার্ড মেথড জেনারেট করে কাস্টম মেথডগুলো আপনাকে অ্যাড করতে হবে ডিপেন্ডিং অন ইউর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ওকে আচ্ছা নাও ইউ টেল মি এগুলো তো ফিল্ডের টাইপ these are the type of the fields but how do I take input from fxml তাহলে আইডির জন্য আইডির ইনপুট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি fxml এ টেক্সট ফিল্ড অনেক সময় এরকম হয় যে আইডি গুলো অটো জেনারেট হয় সিরিয়াল ধরে ধরে একটা লজিক অনুযায়ী সেরকম যদি হয় তাহলে আসলে আপনার টেক্সট ফিল্ড দেওয়ারও দরকার নাই আপনি সরাসরি লেভেলে বলতে পারেন দিস ইজ দ্য নিউ আইডি দেন ইউ আস্ক ফর দ্য আদার ইনফরমেশন ওইটা রিয়েলিস্টিক হবে যদি আপনার ক্লায়েন্ট অর্গানাইজেশন জেনারেট দ্য আইডি মানে অ্যালগরিদম জেনারেটস দ্য আইডি নট ইউজার ইনপুট ইফ দ্যাট ইজ দ্য কেস তাহলে আপনার আসলে এটা ইনপুট নেওয়ার দরকার নাই কিন্তু এটা আপনাকে জেনারেট করতে হবে কনস্ট্রাক্টরে দেওয়ার জন্য সো ওই ক্রিয়েট বাটন থেকে আপনাকে ওই অ্যালগরিদমের মেথড ইউজ করে আইডিটা বের করে এনে ওটা লেভেলে দেখাতে হবে আর কনস্ট্রাক্টরে পাস করতে হবে ইফ দ্যাট ইজ দ্য কেস তা আমরা ওই ঝামেলায় যাই নাই কারণ আমার 1.5 ঘন্টার ক্লাস আই ডোন্ট হ্যাভ টাইম ফর ভ্যালিডেশন ভেরিফিকেশন ওগুলো আমি মুখে বলছি আপনাদের তা আমি এটা টেক্সট ফিল্ড দিয়ে নিব ওকে নেম what type of node you will use to take input text field measure text field cano why name is text field because you don't know what it will be the value it can be anything and lot of things millions of possibilities কিন্তু measure তো আপনার fixed তাহলে আপনার n number of measures ওখান থেকেই চুজ করতে হবে তাহলে text field is not a good option here বরং combo box is the better option you add all the measures select let the user select gender combo box বা রেডিও বাটনও হতে পারে রেডিও বাটন ওই যে চেক বক্স অ্যালাউ মাল্টিপল সিলেকশন আপনি একই সাথে মেল আর ফিমেল তো হতে পারবেন না মিউচুয়াল এক্সক্লুসিভ হতে হবে চেক বক্সেস আর নট মিউচুয়াল এক্সক্লুসিভ বাট রেডিও বাটনস আর মিউচুয়াল তাহলে ড্রপ ডাউন লিস্ট আর রেডিও বাটনের পার্থক্য কি এটা কোনটা ইউজ করবেন if you want to select one from some available options either you can use combo box or choice box or you can also use number of radio buttons which one you would prefer why অপশন বেশি থাকলে রেডিও বাটন না কেন কারণ অনেকগুলো রেডিও বাটন বসানোর জায়গা থাকবে না it will look clumsy
কিন্তু অল্প যদি হয় তখন 2টা 3টা, তখন আপনি রেডিও বাটন চুজ করবেন না কম্বো বক্স চুজ করবেন? কেন? বিকজ ইউ উইল সি অল দ্য অপশনস টুগেদার। এটা আপনার জন্য একটা কমফোর্ট ফিলিং দিতে পারে। সো অ্যাট ওয়ান্স ইউ নো হোয়াট আর দ্য অপশনস। কম্বো বক্সে একটা ক্লিক এক্সট্রা করতে হবে টু লুক দ্য অপশনস। কিন্তু বেশি হলে তো আপনার উপায় নেই, কম্বো বক্সে যেতেই হবে বা চয়েস বক্স। দ্য হান্ড্রেডস অফ অপশনস, সিলেক্ট ইউর কান্ট্রি, 180 কান্ট্রিজ আর দেয়ার। তাহলে 180 রেডিও বাটন বসাবেন কোথায়? তখন আপনাকে কম্বো বক্স থেকেই কান্ট্রি সিলেক্ট করতে হবে, রাইট? এইটা ডেট অফ বার্থ, ডেট পিকার টু পিক এ ডেট। আর এটাও আনরিয়েলিস্টিক, কারণ সিজিপিএ ক্যানট বি ইউজার ইনপুট। সিজিপিএ is always calculated real time from the grades that you achieved. তো আসলে এখানে সিজিপিএ শুড বি সিজিপিএ ক্যালকুলেট করার একটা মেথড থাকবে স্টুডেন্ট ক্লাসে, তখন সে তার গ্রেড ইউজ করে সিজিপিএ ক্যালকুলেট করে একটা লেভেলে দেখাই দিতে পারেন দিস ইজ দ্য সিজিপিএ অ্যান্ড দ্যাট শুড গো টু দ্য কনস্ট্রাক্টর। আর যদি নতুন স্টুডেন্ট হয় তাহলে ওটা আপনি 0 রেখে দিতে পারেন, বাট ইট শুড নট বি ইউজার ইনপুট। এখন আমি ওই ক্যালকুলেশনে তো যাব না, কারণ আমার ক্লাস এত সময় নেই, এই জন্য আমি এটা ইনপুট নিব, এই প্রজেক্টে ইনপুট নিব। আর আমি বলছি যে ইট ইস নট দ্য রিয়েল বা প্রপার ওয়ে। তো তাহলে দ্যাট ইজ দ্য ডিজাইন। ওকে, আইডি, নেম, সিজিপিএ, measure, combo box, date picker, and the radio buttons for the options for gender. ঠিক আছে? So if you look at the preview, it will look something like this. So you can give your ID, of course validation এগুলো লাগবে। Whatever the measure, আমি তো এটা রান করছি না, এটা প্রিভিউ দেখাচ্ছি। রান করলে এখানে অপশনগুলো পেতেন, and you select the date and click. এখন এই ক্রিয়েট বাটনে কিন্তু আপনার ভ্যালিডেশন করতে হবে অনেক কিছু, যেমন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও কিন্তু ভ্যালিডেশন লাগবে। আমি যদি চেক এই টেক্সট ফিল্ড ফাঁকা রাখতাম রিয়েল আর ইমাজিনারি, তাহলে ওর বলা উচিত ছিল যে রিয়েল ইজ নট রিয়েল, ইনপুট ফর রিয়েল ইজ মিসিং বা ইনপুট ফর ইমাজিনারি ইজ মিসিং। সেটা না করেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি, কারণ রান করার সময় আমি সতর্কতার সাথে এমনভাবে ইনপুট দিয়েছি যাতে এরর না হয়। কিন্তু আপনি যখন সফটওয়্যার ক্লায়েন্টকে দিবেন, ইউ ক্যানট কন্ট্রোল দ্যাট, ইউজার উইল ডু মিস্টেক। তাহলে আপনার সফটওয়্যার ইটসেলফ শুড ট্যাকেল দোজ থিংস। দ্যাটস ওয়াই ভ্যালিডেশন ভেরিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। এখানে কি কি ভ্যালিডেশন লাগবে বলেন? এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন ভ্যালিডেশন, ঠিক আছে? তাহলে আপনার প্র্যাকটিস হবে। আমি যেটা করে দিচ্ছি উইদাউট ভ্যালিডেশন, কিন্তু আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি কি কি ভ্যালিডেট করতে হবে। বলেন কি কি ভ্যালিডেট করতে হবে? ইউ আর ক্রিয়েটিং স্টুডেন্ট, তাহলে আপনার আইডি মাস্ট বি 7 ডিজিট, অন্তত এইটুকু ভ্যালিডেট করতে পারতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিডেশনের ডেফিনেশনটা আরো ডিটেইল এখানে। 7 ডিজিট হইলেই হবে না, ফার্স্ট 2 ডিজিট শুড বি ইয়ার, থার্ড ডিজিট শুড বি সেমিস্টার নাম্বার 1 2 অথবা 3। এখন থার্ড ডিজিট যদি আমি এখানে দেই 5, তাহলে এটা ইনভ্যালিড, ইভেন ইফ ইট ইজ 7 ডিজিট। ইভেন ইফ ইট ইজ 7 ডিজিট, ইট ইজ ইনভ্যালিড। কেন? কারণ থার্ড ডিজিট রিপ্রেজেন্ট সেমিস্টার নাম্বার। তাহলে আপনার ডিপেন্ডিং অন দ্য ডেসক্রিপশন অফ দ্য ভ্যালিডিটি আপনাকে সেটা, এখানে কি ভ্যালিডেট করবেন? এটা যাতে এমপি না হয়, ওকে? আর নাম নর্মালি স্পেশাল ক্যারেক্টার হোল্ড করে না, আপনি যদি ওরকম রুলস রাখতে চান তাহলে ওই ওয়ার্ড ফ্লোতে বলা থাকবে, সেই অনুযায়ী করতে হবে। এটা কি ভ্যালিডেট করবেন? ফ্লোট তো ধরেন ফ্লোট ইট শুড নট হ্যাভ এনি অ্যালফাবেটস, তাইলে কি ভ্যালিডেশন শেষ? It cannot be greater than 4. It also cannot be less than 0. এখানে কি ভ্যালিড? এখানে ভ্যালিডেট করার কিছু নাই, কারণ এখানে তো একটা সিলেক্টেড থাকবেই।
এখানে কি ভ্যালিডেট করতে হবে কিছু? নট অনলি ফিউচার ডেট, ও প্রিভিয়াস ডেট হইলেও তো হবে না, আপনি আইবির স্টুডেন্ট, তাহলে একটা মিনিমাম এজ থাকতে হবে, তাহলে সেটা আপনাকে কম্পেয়ার করতে, আপনি এইচএসসি বা ও লেভেল এ লেভেল পাস করে আসছেন, তার জন্য আপনার একটা মিনিমাম এজ রিকোয়ারমেন্ট দরকার। এখানে যদি প্রিভিয়াস ডেট কিন্তু 10 বছর বয়স, তাহলে কি হবে না? তাহলে তাহলে এই এতগুলো জিনিস ভ্যালিডেট করে সবগুলো যদি ভ্যালিডেশন সাকসেসফুল হয় তখন আপনি ক্রিয়েট করবেন, নাহলে আপনি অ্যালার্ট দেবেন যে ইনভ্যালিড সিজিপিএ। হ্যাঁ, এটা আপনি যখন একটা ফর্ম ফিল আপ করেন, ও ধরে না আপনাকে, ধরে না পাসওয়ার্ড প্রপার হয় নাই, বা আপনি অ্যাড্রেসের মধ্যে আপনার ক্যারেক্টার লিমিটেশন দেওয়া আছে 100 ক্যারেক্টার, আপনি 100 ক্যারেক্টার ক্রস করে ফেলছেন, ওটাও তো একটা ভ্যালিডেশন ফেল। আপনার ভ্যালিডেশন রুলসে যদি বলা থাকে অ্যাড্রেস হ্যাজ টু বি উইদিন 100 ক্যারেক্টার্স, ডাটাবেসকে অপটিমাইজ করার জন্য আপনার একটা আপার লিমিট দিয়ে দিয়েছেন, তাহলে কেউ যদি 300 ক্যারেক্টার অ্যাড্রেস টাইপ করে, শুড ইউ অ্যাকসেপ্ট দ্যাট? এটা তো হয় অনেক জায়গায়, তাই না? ক্যারেক্টার কমাইতে হয় তখন। তাহলে ভ্যালিডেশনে অনেক কিছু আসতে পারে, lot of things can come, depends on how refined, how detailed the pattern of the data is described by the client to you. Okay, আমার কোড এসব কিছু পাবেন না, এগুলো আপনার সেলফ প্র্যাকটিস। আপনি আটকায় গেলে ডিসকাস করতে পারেন আমার সাথে, কিন্তু স্পুন ফিডিং তো আর, দিস ইজ নট দ্য প্লেস ফর স্পুন ফিডিং, তাই না? আপনি অলরেডি 3-4টা কোর্স করে আসছেন কোডিং রিলেটেড, এখন আপনার সেলফ লার্নিং এর টাইম টিল ইউর, আর আপনি যদি ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট থাকতে চান, অন্য প্রফেশনে গেলে সেটা অন্য জিনিস, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি রিলেভেন্ট টু দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ এ ক্যারিয়ারিস্ট অর অ্যাজ এন এন্টারপ্রেনার, যেটাই হোক, এখন আপনাকে শিখে যেতে হবে। তো মাইন্ডসেট রাখতে হবে পজিটিভ, যে আই ওয়ান্ট টু লার্ন, নট ফর টুডে, লাইফ লং। ওকে, তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট থাকতে পারবেন, এক্সেল করতে পারবেন। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন বলেন আমাদের নেক্সট মডেল ক্লাস বুক। ওকে, ওয়ান মোর থিং, এখানে একটা জিনিস যেটা বলা দরকার ছিল, না আলটিমেটলি এখন আমরা হয়তো অ্যারে লিস্ট ইউজ করছি, বাট আলটিমেটলি তো আমি এইগুলোকে ডাটাবেসে রাখবো, সো আই নিড টু be able to search the objects, so I need to be able to locate the object. এখন আমি যদি বলি যে find তো show CGP of Tawhid Hussain, তো in database there are 30,000 student objects. এখন তৌহিদ হোসেন কি ইউনিক ভ্যালু না, তাহলে আমার যদি 5 জন তৌহিদ হোসেন থাকে, তাহলে হুইচ অবজেক্ট আই এম রেফারিং, দ্যাটস এ প্রবলেম। সো তার মানে in your class there should be a field whose value should be unique. If that is the case, then this class is searchable, locatable, the instance is locatable in the database. লোই ফিল্ডের ভ্যালুর ভিত্তিতে আপনি ইনস্ট্যান্সটা লোকেট করতে পারবেন, কিন্তু ভ্যালুটা যদি ইউনিক না হয় তাহলে তো আপনি যেটা চাচ্ছেন সেটাই কিনা হু নোস। এখন আমি বলি যে show me the student who has 3.5 CGPA, এখন এটা কাকে দেখাবে? হাজার হাজার স্টুডেন্টের সিজিপিএ 3.5, কিন্তু আমি যদি বলি show me the student having ID this, এই ভ্যালুটা আর কারো একজনের মধ্যেই পাওয়া যাবে। সো আই লোকেট দ্য ইনস্ট্যান্স অ্যান্ড ইউজ ইট। তাহলে আমার স্টুডেন্ট ক্লাসে এই ফিল্ডটাকে বলা হয় প্রাইমারি ফিল্ড, ওকে, বা ইউনিক ফিল্ড। সো হোয়াট ইজ দ্য ইউনিক ফিল্ড হিয়ার? How many unique fields are there? Only one, ID. আমি যদি আপনাকে বলি যে ধরেন NID প্রজেক্ট, ওকে, তাহলে এখানে একটা আপনার ক্লাস হতে পারে সিটিজেন NID প্রজেক্টের জন্য, সো পাবলিক ক্লাস সিটিজেন। বা ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, একটা ব্যাংকের প্রজেক্ট, ওকে, সো লেটস সে ব্যাংক প্রজেক্ট, তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট একটা ক্লাস হতে পারে, অ্যাকাউন্ট হোল্ডার। তাহলে অ্যাকাউন্ট ক্লাসে আপনার একটা ফিল্ড হতে পারে NID,
আবার আপনার টিন নাম্বার, এটাও তো ব্যাংকে লাগে, তাই না? এই অ্যাকাউন্ট হোল্ডারের টিন নাম্বার কি? তাহলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে ওটা ধরেন হাইফেন টাইফেন থাকে তো, বা ওটাও হাইফেন থাকে না, ওটাও ধরেন লংই ধরলাম। And other fields. How many unique fields are there? তাহলে দুইটাই কি প্রাইমারি ফিল্ড? দুইটা দিয়ে তো আমি ইনস্ট্যান্স লোকেট করতে পারি, কারণ টিন নাম্বার ইজ অলসো ইউনিক, এনআইডি ইজ অলসো ইউনিক। তাহলে এনআইডি দিয়ে সার্চ করলেও অবজেক্টটা পাওয়া যাবে যদি থাকে, টিন দিয়ে সার্চ করলেও অবজেক্টটা লোকেট করা যাবে যদি থাকে। সো বোথ অফ দেম আর ইউনিক। নাও আর বোথ অফ দেম প্রাইমারি ফিল্ড? নো, বোথ অফ দেম আর ক্যান্ডিডেট ফর প্রাইমারি ফিল্ড। আপনাকে চুজ করতে হবে আপনি কোনটাকে প্রাইমারি ফিল্ড করতে চান। বাট স্টুডেন্টের জন্য there is no multiple candidate, only one candidate which is ID. তাহলে স্টুডেন্টের জন্য আইডিটাকে ইউজ করতে হবে। ওকে, তো অন্তত একটা যাতে ইউনিক ফিল্ড থাকে সেটা আমাকে এনশিওর করতে হবে, আদারওয়াইজ দ্য অবজেক্ট ইজ নট সার্চেবল। ওকে, এখন এই বুক ক্লাসে আমার ইউনিক ফিল্ড কোনটা? ISBN, এটা কি ইউনিক ফিল্ড? হোয়াট ইজ ISBN? বইয়ের পিছনে একটা বারকোড প্রিন্ট করা থাকে না, একদম লাস্ট পেজে মলাটের উপরে, দেখেন নাই নিচের দিকে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ISBN। আপনার কাছে কোনো বই আছে এই মুহূর্তে কারো কাছে? সব ডিজিটাল নাকি? আছে না? বের করেন তো। হ্যাঁ, ওই যে পিছনে কি আছে, আছে না ISBN? আছে না নাই? ওই তো, মানে ওইখান থেকে আপনি একটা নাম্বার পাবেন, কিউআর কোড আর বার কোড যেটাই থাকুক, ওখানে ওখানে পাওয়া যাবে একটা নাম্বার, ঠিক আছে? তো তাহলে এই ISBN নাম্বারটা কি ইউনিক কিনা? Can it be a candidate for primary key? No. Why not? Because এই বইয়ের 10টা কপি আপনার লাইব্রেরিতে থাকতে পারে, তাহলে প্রত্যেকটা কপিরই তো ISBN নাম্বার একই হবে। তাহলে আপনি ইন্ডিভিজুয়াল বুক অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করবেন? আপনি এই বইটা বড় করেছেন, কিন্তু অ্যাজ এ বুক এইটার একটা ইউনিক ISBN আছে, যেটা অন্য কোনো টাইটেলের বইয়ের ISBN এর সাথে মিলবে না। সো আপনার লাইব্রেরিতে যদি একটা করে কপি থাকে তখন ISBN কে আপনি প্রাইমারি কি হিসাবে ট্রিট করতে পারেন। বাট লাইব্রেরিতে নর্মালি মাল্টিপল কপিজ থাকে, তো তখন তো ISBN কে আপনি প্রাইমারি কি ফিল্ড হিসাবে ট্রিট করলে হবে না। এটা কি লাইব্রেরির বই? আচ্ছা, এই বইটা আপনি একটু যদি লাইব্রেরি বই যদি আপনি খোলেন, ফার্স্ট পেজ ওপেন করেন, দেখবেন যে স্কচ টেপ দিয়ে আরেকটা বারকোড লাগানো আছে। ওইটা হচ্ছে আইউবি লাইব্রেরি জেনারেট করা ইউনিক নাম্বার ফর ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল বুক। তাহলে একই বইয়ের যদি 10টা কপি থাকে 10টা আলাদা নাম্বার হবে, তো ওটাকে বলা হয় অ্যাক্সেশন নাম্বার। তাহলে এখানে একটা করে কপি থাকলে আমার দুইটা ক্যান্ডিডেট হতো, ISBN অ্যান্ড অ্যাক্সেশন নাম্বার। তখন অ্যাক্সেশন নাম্বারটা লাগতোও না, কিন্তু যেহেতু লাইব্রেরির কনটেক্সটে লজিক্যালি দেয়ার উইল বি মাল্টিপল বুকস, কাজেই দিস ইজ আউট। এটা ফিল্ড হিসেবে থাকবে, বাট আমরা এই ফিল্ডটাকে ইউজ করতে হবে অ্যাজ দ্য ইউনিক ফিল্ড টু বি কনসিডার্ড অ্যাজ প্রাইমারি ফিল্ড। তাইলে এখন আমার কয়টা ফিল্ড আছে বুক ক্লাসে? ওকে, এখন টাইটেলের ইনপুট আমরা কি দিয়ে নিব? টেক্সট ফিল্ড, ISBN নাম্বার, টেক্সট ফিল্ড, জনার, জনার তো ড্রপ ডাউন, তাই না? কি জনারের বুক এটা তো আগে থেকেই জানা। অ্যাক্সেশন নাম্বার, টেক্সট ফিল্ড বা অটো জেনারেট হতে পারে, প্রাইস, টেক্সট ফিল্ড। না অথর, না একটা বইয়ের একটা অথরও থাকতে পারে, মাল্টিপল অথরও থাকতে পারে। তো কাজেই এখানে একটা অ্যারে লিস্ট অফ স্ট্রিং, অথর নেম তো স্ট্রিং। So this book class has an array list as a field,
to represent the collection of author names for this particular book. তাহলে একটা বুক অবজেক্ট একটাই টাইটেল থাকবে, একটাই আইএসবিএন, একটাই জনার, একটাই অ্যাক্সেশন নাম্বার, একটাই প্রাইস, কিন্তু অথর নেম একটাও থাকতে পারে, বেশিও থাকতে পারে। কাজে এখানে শুধু স্ট্রিং দিলে তো একটার বেশি অথর দেওয়া যাবে না। বাট এ বুক মে হ্যাভ 3 authors also some books can have only one author. তাহলে আমি এখানে একটা লিস্ট ইউজ করছি, অ্যারে লিস্ট। অ্যান অ্যারে লিস্ট তো জেনেরিক, তাহলে আমি অ্যারে লিস্টে কি রাখবো? অথরের নাম রাখবো, তাহলে অ্যারে লিস্ট অফ স্ট্রিং। এইটার ইনপুট কিভাবে নিব? আপনি তো বললেন যে এটা টেক্সট ফিল্ড, এটা টেক্সট ফিল্ড, এটা কম্বো বক্স, এটা টেক্সট ফিল্ড, এটা টেক্সট ফিল্ড, কিন্তু এটার ইনপুট কিভাবে নিব? কয়টা টেক্সট ফিল্ড দিব? আমি যদি দুইটা টেক্সট ফিল্ড দিই তাহলে দুইটা অথর, তার মানে ধরে নিতে হবে প্রত্যেক বই দুইটা করে অথর। তিনটা দিলে তিনটা অথর। আমি তো এরকম র্যান্ডমলি এফএক্সএমএল এ বসাইতে পারবো না যে এই কয়টা টেক্সট ফিল্ড এই কয়টা অথর। যদি তার থেকেও বেশি হয়, হু নোজ। কাজেই ওখানে আমাকে একটা টেক্সট ফিল্ড দিয়েই বারবার অ্যাকুমুলেট করতে হবে। সো দিস ইজ দ্য ডিজাইন দ্যাট উই ডিড। এটা আমরা সেকশন 4 এ তৈরি করেছি, এন্ড আই এম ইউজিং ইট ইন আদার সেকশনস, যাতে একই জিনিস বারবার করতে না হয়। তাহলে যে দেখেন, টাইটেল, আইএসবিএন, অ্যাক্সেশন নাম্বার, প্রাইস, জনার, আর এই বই, এটা কিন্তু একটা বইয়ের ইনপুট নিচ্ছি। এই অ্যাড ক্রিয়েট বাটনে ক্লিক করলে বুক ইনস্ট্যান্স তৈরি হবে উইথ অল অফ দিস। কিন্তু এই বুকের কনস্ট্রাক্টরে একটা স্ট্রিং এর অ্যারে লিস্ট পাঠাতে হবে। এইখানে আমি এখন নামগুলো দিয়ে মিস্টার এক্স অ্যাড, মিস্টার ওয়াই অ্যাড, মিস্টার জেড অ্যাড, এইভাবে আমার যে কটা অথর আমি একটা এই মেথডের ওকে মাধ্যমে আমি ওই অ্যারে লিস্টে স্ট্রিং গুলো দিতে থাকবো, অথরের নামগুলো। দ্যাট উইল গো অ্যাজ এ প্যারামিটার টু দ্য কনস্ট্রাক্টর অফ বুক। যখন এটা ক্লিক করব, বুকের কনস্ট্রাক্টর ইউজ হবে। সেইখানে আমার এইখান থেকে স্ট্রিং যাবে, এখান থেকে স্ট্রিং যাবে, এখান থেকে পার্স করে ইন্টিজার যাবে, এখান থেকে পার্স করে ফ্লোট যাবে, এখান থেকে গেট ভ্যালু করে স্ট্রিং যাবে, আর এখান থেকে অ্যারে লিস্ট যাবে। কারণ এই বাটনটা ক্লিক করে করে আমরা অ্যারে লিস্টটাকে পপুলেট করব উইথ অথর নেমস। তো আমার বুক ক্লাসের একটা ফিল্ড তো অ্যারে লিস্ট, তাহলে কনস্ট্রাক্টরে একটা অ্যারে লিস্ট দিতে হবে। তাহলে একটা লোকাল অ্যারে লিস্টে আমি এটা জেনারেট করে সেটাকে বুকের কনস্ট্রাক্টরে দিয়ে দেব। ঠিক আছে? আর এখানে আমরা কি করছি, এখানে যে স্টুডেন্ট গুলো আমার অলরেডি এক্সিস্ট করে তাদের আইডি এখানে থাকবে, বুক গুলো অলরেডি এক্সিস্ট করে সেই বুক ডিটেলস এখানে থাকবে, বুক আইডি। তাহলে এখান থেকে স্টুডেন্ট আইডি নেওয়া হবে, এখান থেকে বুক আইডি নেওয়া হবে, ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন। তাহলে বড় দিস বুক। তাহলে এই বাটনটা ক্লিক করলে কি হবে? কি হওয়া উচিত? হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন? If we click this button, what is our expectation? না, ওটা তো আউটপুট, এটা তো শো। কিন্তু এই বাটনটা ক্লিক করলে যে বড় করা হচ্ছে বা বইটা ইস্যু করা হচ্ছে, এই বাটনটা ক্লিক করলে হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন? জি, আপনারা কি লাইব্রেরি থেকে বই বড় করেছেন? কেউ করেন নাই? হ্যাঁ, করেছেন। কি ঘটে ওখানে? বইটা নিয়ে আপনি কাউন্টারে যান, তখন কি হয়? আপনার স্টুডেন্ট আইডিটা সে ইনপুট দেয় বা আপনার কার্ড স্ক্যান করে, আর বইয়ের পাতা উল্টিয়ে অ্যাক্সেশন নাম্বার স্ক্যান করে। ওটাই হচ্ছে এখান থেকে স্টুডেন্ট আইডি, বুক আইডি। তারপরে সে সিস্টেম ডেট থেকে ডেট অফ ইস্যু নিয়ে নেয়। আর যদি রুল ডিফাইন করা থাকে যে কত দিনের জন্য দিবে, তাহলে আপনার ডেট অফ বড়টাও, ডেট অফ রিটার্নটাও সে সিস্টেম থেকে ওই 15 দিন বা 7 দিন যোগ করে বসায় দেয়। তা আমরা তো আর ওরকম কিছু করছি না, এই জন্য আমরা ইনপুট দিচ্ছি। দিয়ে সে যখন ইস্যু বাটন ক্লিক করে, লাইব্রেরি এক্সিকিউটিভ করে আপনাকে বইটা দিয়ে দেয়, আপনি বই নিয়ে বের হয়ে আসেন। কিন্তু ওই যে ক্লিকটা করলো, ক্লিকটা করাতে কি হলো? হ্যাঁ, রেকর্ড হলো। তাহলে একটা বুকটা যে ইস্যু করা হলো, এটা একটা ইনফরমেশন আমাকে রেকর্ড করতে হবে না?
Now, is that student information? No. এই যে বইটা যে বড় করা হলো, বই বড় করার ফলে আমার একটা ডাটা সেট তৈরি হলো which represents the issue information বা বড় information. What are the data set? Which student, which book, which date it was issued, and which date it should be returned. এই ডাটা সেট কিন্তু neither fits into the student class nor fits into the book class. Student class এখানে হয়তো স্টুডেন্ট আইডিটা শুধু পাওয়া যাবে, কিন্তু অন্যান্য ডাটা তো এটার সাথে না মিলে না। তার মানে আমার এই অ্যাক্টিভিটি থেকে যে ডাটা সেট জেনারেট হলো অ্যাজ দ্য বাই প্রোডাক্ট অফ দ্য অপারেশন, এটাও তো আমাকে স্টোর করতে হবে, রেকর্ড করতে হবে, তাই না, ইন দ্য ডেটাবেস। সো আই নিড এ মডেল ক্লাস টু রিপ্রেজেন্ট দিস ট্রানজেকশনাল ডেটা। ইটস ট্রানজেকশনাল ডেটা বিকজ অফ দিস ট্রানজেকশন। এখানে ট্রানজেকশন বলতে একটা অপারেশনকে মিন করা হয়েছে। তাহলে আমার এইটার নাম হতে পারে borrowed book. So I need one more model class, borrowed book record. Student ID, accession number, date of borrow, date of return. Okay? So your job is now এটাকে একটু ইনভেস্টিগেট করা, করে এই ডিজাইন পার্ট পর্যন্ত নিজে নিজে করার চেষ্টা করেন। দেন নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো। নেক্সট ক্লাস কবে? বুধবার। বুধবার কি আপনাদের একটা সেশন? আচ্ছা, হয়ে যাবে আশা করি।